কাব্য বুঝতে পেরে বলল, আমি সুখী নেই অর্ণি, ভালোবাসা পাইনি আমি। তুমি কি আমাকে ভালোবাসা দিতে পারবে আমাকে? এতটুকু কথায় অর্ণির চোখ খুশিতে চিকচিক করে ওঠে। বাড়িতে ভরপুর আয়োজন। অর্ণির বিয়ে আজ, বেশ তাড়াহুড়া করেই আয়োজন করা হয়েছে। কাব্য চেয়েছে দ্রুত বিয়ের কাজটা সেরে ফেলতে, তাই কেউ বাধা দিল না। সকাল থেকে অর্ণি খুব খুশি। প্রতিটি ছোট ছোট বিষয় এসে কাব্যর সাথে শেয়ার করছে সে। কোন ড্রেস, কোন গহনা পরবে, সবকিছু কাব্যকে খুশি মনে দেখাচ্ছে। কাব্য শান্তি পাচ্ছে কিছুটা। সে ভেবেছিল অর্ণি সম্পূর্ণ বিপরীত হবে, কিন্তু না, কাব্য যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই অর্ণি। খবরটা ইসমামের কাছে পৌঁছাতে দেরি হলো না। ইমা তাড়াতাড়ি গিয়ে কাব্যর বিয়ের খবরটা ইসমামের কাছে দিয়ে দিল। নিজের সাথে করে ইসমামকে নিয়ে রওনা দিল শব্দের বাড়িতে। বিয়ের আসরে ইমার সাথে ইসমামকে দেখে শব্দ বুঝতে পারল কাজটা আসলে কে করেছে। প্রচণ্ড রাগে শব্দের ইচ্ছে করল এই মুহূর্তে ইমাকে মেরে ফেলতে। তবে তার এই ইচ্ছাটাকে বক্সবন্দি করে আপাতত ছেলের বিয়েতে মন দিল সে। এত লোকজনের ভেতরে ইসমাম এসে চিৎকার করে বলছে সে কাব্যর বউ। প্রমাণস্বরূপ হাতে বিয়ের কাগজপত্র এনেছে সে। কাব্য বিয়ের আসর থেকে উঠে এসে ইসমামের সামনে দাঁড়ালো। তারপর অর্ণির দিকে তাকালো একবার। এতক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা হুট করে কেমন ভয়ে চুপসে গেল। নিশ্চয়ই মেয়েটা ভেবেছে কাব্য অর্ণিকে এখন বিয়ে করবে না। তবে অর্ণিকে চমকে দিয়ে কাব্য ইসমামকে উদ্দেশ্য করে বলল, আমি অস্বীকার তো করিনি তুমি আমার বউ না, আমি শুধু বিয়ে করেছি একটা। ইসমাম কাব্যর শার্ট খামচে ধরে বলল, বড় বউয়ের পারমিশন নিয়েছো তুমি? তোমার কত বছরের শাস্তি হতে পারে ভেবে দেখেছো একবার? কাব্য শার্ট ছাড়িয়ে বলল, তাই নাকি? তাহলে তোমার এটাও জানা উচিত কাউকে ঠকিয়ে বিয়ে করার শাস্তিটা কিরকম হতে পারে। আশা করছি আর কিছু বলতে হবে না তোমাকে। বলে কাব্য গিয়ে নিজের জন্য রাখা নির্দিষ্ট আসনে বসে পড়ল। ইসমাম বুঝতে পারল কাব্যকে আটকানো সম্ভব নয়, তাই দৌড়ে শব্দের কাছে এসে বলল, আপনি কি মহান বাবা? নিজের ছেলের এই অবনতি হতে দিচ্ছেন আপনি? একটা মেয়ের অসম্মান হচ্ছে, সেটা গায়ে লাগছে না আপনার? শব্দের মাথা এমনিতেও গরম ছিল। ইসমামের কথায় আরও চটে গিয়ে বলল, আমি মহান বাবা বলেই ছেলের জন্য যেটা কল্যাণকর সেটা করেছি। বাবার দায়িত্ব পালন করছি আমি। বিয়ে করেছ আমাকে জানিয়েছিলে, এখন আমার কাছে এসে তাহলে কান্নাকাটির কোনো মানেই হয় না। আমি তো তোমাদের বিয়েটা মেনে নিয়েছিলাম, কিন্তু যদি আমার ছেলেকে ভালোবাসতে, তাকে মানসিক শান্তি দিতে পারতে, সারা জীবন সাথে থাকার প্রতিজ্ঞা করতে পারতে, তাহলে আমি বিয়ে দিতাম না। কিন্তু তুমি তো এইগুলোর কিছুই করবে না। তোমার দরকার টাকার। মেয়ের দায়িত্ব পালন করেছ বাবার প্রতি, তাই না? তাও লোক ঠকিয়ে। তোমার বাবা শুনলে শান্তি পাবে সে? তোমার টাকার প্রয়োজন শেষ হয়ে গেলে কাব্যরও প্রয়োজন শেষ হয়ে যাবে তোমার। তখন চলে গেলে আমার ছেলেটা শেষ হয়ে যাবে। আমার ছেলেটা ছোটবেলা থেকেই হারিয়েছে শুধু, আর এটা আমি হতে দিতে পারি না। আমার পরিবার ভাঙতে দিতে আমি পারি না। জানি তোমার অসম্মান হচ্ছে, তাই কাব্য যদি চায় তাহলে তোমার যতদিন টাকার দরকার তুমি কাব্যর স্ত্রীর সম্মানে এই বাড়িতে থাকতে পারবে। তোমার সময় হলে তুমি চলে যাবে। আশা করছি এর বেশি কিছু দরকার হবে না তোমার। শব্দের মুখে সত্যি কথাগুলো শুনে ইসমামের আর কিছু বলার সাহস রইল না। যদি তার বাবার দায়িত্ব কাব্য নিজেই নেয়, তাহলে ইমার কথা শোনার কোনো দরকার নেই তার। তাই পরিবারের সবার সাথে বসে অনুষ্ঠানে যোগ দিল সেও। কিন্তু সমস্যা হলো একটু পরেই, যখন দেখলো কাব্যর সাথে অন্য একটা মেয়ে এবং কাব্য তাকে ভালোবেসে বিয়ে করছে, তখন মনে হচ্ছে ইসমামের কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারছে না কাউকে। সবার অলক্ষ্যে টুপ করে চোখের পানি পড়ে গেল ইসমামের। তবে কাব্যর নজরে সেটা এড়ায়নি। মনের মধ্যে তীব্র কষ্ট নিয়ে ভালো থাকার আশায় সে বিয়ে করেছে, কিন্তু বারবার চোখের সামনে ভেসে উঠছে কাব্যর শ্যামলবতী। বিয়ের আয়োজন শেষ হলো। পুরো অনুষ্ঠান শেষে সবাই চলে যেতেই এক প্রকার তেরে এসে ইমার গালে সজোরে থাপ্পড় দিল শব্দ। ইমার ছিটকে দূরে পড়ে গেল। শুভ্র দৌড়ে এসে শব্দকে থামানোর চেষ্টা করলো, কিন্তু আজ যেন শব্দের সাথে সে পারছে না। শেষে রোদ এসে শব্দের সামনে দাঁড়াতেই থেমে গেল শব্দ। শুভ্র কি ইমাকে বলল, আমাদের কোনো বোন ছিল না, একমাত্র বোন হিসেবে তোকেই ভালোবেসে এসেছি সবসময়। কিন্তু সেই রোদ আসার পর থেকে এই অবধি একের পর এক খারাপ কাজ করে যাচ্ছিস তুই। ভেবেছিলাম শব্দের সংসার হওয়ার পর শুধরে গেছিস, কিন্তু কুকুরের লেজ কখনো সোজা হয় না। তোর বিয়ে ঠিক হলো, আমরা দুই ভাই মিলে আদরের বোনের বিয়ে ঠিক করলাম। কিন্তু যখন শুনলি রোদ চলে গেছে শব্দকে ছেড়ে, শব্দের জীবনে রোদ আর কখনো ফিরে আসবে না, তখন নিজের বিয়েটা ভেঙে দিলি শব্দকে বিয়ে করার জন্য। শব্দের মন থেকে রোদের স্মৃতি মুছে যাওয়ার আগেই কাব্য বড় হলো। কাব্যর জন্য রোদের জায়গা নিতে পারলি না তুই, আর তাই কাব্য জীবনটা নষ্ট করতে এত বড় চাল ফেললি তুই। ছোট থেকে নিজের হাতে বড় করেছি, তাই কিছু বললাম না। চলে যা, আর কখনো আসিস না আমাদের জীবনে। শব্দ তাহলে তোকে ছাড়বে না, চলে যা, আমাদের ভালো থাকতে দে, তুই নিজেও ভালো থাক। ইমা ফুস করে শব্দের দিকে তাকিয়ে বলল, আমি ভালো থাকতে পারিনি মানে তোমরাও পারবে না শব্দ ভাই? কখনোই না। আমার পুরো জীবন শেষ তোমার পিছনে ঘুরতে ঘুরতে, তাহলে বাকি জীবনটা না হয় তোমাদের অনিষ্ট করতে বেঁচে থাকবো। ইমার ঝামেলা শেষ হতেই অর্ণিয়ার কাব্যকে নেওয়া হলো বাসর ঘরের জন্য। ইসমামের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হলো। এত ঝামেলার পরে আর আনন্দ উল্লাস করা হয়নি কারোর। অনেকে মিষ্টি আর রোদ রুমে নিয়ে গেছে আরও আগেই। আলাদা কোনো বন্ধু কিংবা ভাই না থাকায় শুভ্র নিজেই কাব্যকে নিয়ে আসলো। কাব্যকে খোঁচা দিয়ে হাসি ঠাট্টা করতে কাব্য বলল, ওহো চাচু, তুমি আমার চাচু, একটু লজ্জা রাখো, আমি এখনো ছোট। কি বলছে এসব? শুভ্র মুখ বাঁকিয়ে বলল, এ হে, ছেলে বিয়ে করেছে, কাল হবে ছেলের বাপ।
সে নাকি এখনো ছোট, কি বলে? এই যা যা তো ভেতরে। কাব্য ভেতরে এসে দেখে অর্ণিক বসে আছে। লাল টুকটুকে শাড়ির সাথে আলাদা করে ঘোমটা দিয়ে মুখটা ঢাকা আছে। যদিও ঘোমটার উপরে দেখেই দেখা যাচ্ছে চেহারা। কাব্য কি বলবে বুঝতে পারছে না। এরকম সময় জীবনে কখনো আসেনি। আগের বারের বিয়ের সময় সেটাকে বাসরাত না বললেই চলে। সাথে ইসমামের সাথে অনেকটা ফ্রি ছিল। তবে অর্ণির বিষয়টা ভিন্ন। কাব্যর বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে। বারবার ইসমামের কথা মনে পড়ছে। ইসমাম কি কাব্যকে একটু মনে করছে না তাকে? কাব্যর বিয়েতে কি একটু কষ্ট পায়নি ইসমাম? এসব ভাবতে ভাবতে খেয়াল হলো কেউ তার পা ছুঁয়ে দিচ্ছে। খেয়াল হতেই দেখলো অর্ণি তার পা ছুঁয়ে সালাম করছে। অর্ণি মুখ বাঁকিয়ে বলল, এটা চিরচারিত নিয়ম, বুঝলে? তারপর গিয়ে আবার আগের মতো ঘোমটাটা দিয়ে বিছানার উপর বসে পড়ল। কাব্য বুঝতে পারলো এখন আর সময় নষ্ট করা ঠিক হবে না। অর্ণির ঘোমটাটা তুলতে হবে আগে। তাই ঘোমটা সরিয়ে অর্ণিকে এক নজর দেখে চোখ নামিয়ে ফেলে। তারপর বলল, দেখো অর্ণি, তুমি জানো আমি তোমাকে এখনো ভালোবাসি না। তবে ভালোবাসার উদ্দেশ্যই বিয়ে করেছি। তুমি আমাকে ভালোবাসো, তুমি পারবে না আমাকে ভালোবাসতে? আমাকে একটু সময় দাও। অর্ণি মিষ্টি এসে বলল, আমি জানতাম তোমার সময় লাগবে। আমি তোমাকে ভালোবাসি, তাই অপেক্ষাও করতে পারবো। তোমার যতদিন সময় লাগে লাগুক, সমস্যা নেই। এখানে মুসলিমদের একটা নিয়মের কথা বলা হয়েছে। কেউ এটাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। গল্পের সামঞ্জস্য রক্ষার জন্য দিতে হয়েছে। সবকিছু ঠিক হতে সমস্যা হলো আরও কিছুক্ষণ পরে। সাদা জুব্বা পরা লোকগুলো আজ এসেছে কাব্যর কাছে। কাব্য এবার ভয় পেয়ে পেছনে সরে যায়। অর্ণি সামনে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা? লোকগুলো একজন বলে, আমরা কাব্যকে নিতে এসেছি। অর্ণি ভ্রুকুচকে বলল, কেন? লোকটি ফের বলল, ওর 18 বছর বয়স হয়ে গেছে। ও আর মানুষদের জীবনের মতো জীবনযাপন করতে পারবে না। আগে ওর আসল রূপে থাকার পরেই নির্দিষ্ট সময় পরে মানুষ রূপ নিতে পারবে। অর্ণি স্বাভাবিকভাবে বলল, আমি শব্দের বাবাকে বলবো আপনাদের কথা। তারা আপনার সাথে দেখা করবে। তারপর যা সিদ্ধান্ত নেওয়া সে নিজেই নেবে। আপনারা বারবার এভাবে আসবেন না। কাব্য ভয় পায় আপনাদের। আপনারা এখন যেতে পারেন। অর্ণির কথায় সম্মতি দিয়ে লোকগুলো উদা হয়ে গেল। কাব্য এসে অর্ণিকে জিজ্ঞাসা করলো, এরা কারা বলো তো? আমাকে নিতে চায় কেন এরা? অর্ণি কাব্যর গালে টেনে বলল, তুমি বড় হয়ে গেছো তো, তাই এখনো সময় হয়নি জানার তোমার। আসছে আবার জিজ্ঞাসা করতে। যা বলার বাবাই বলবে। কাব্য সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, এই বাবাটা কি আবার? অর্ণি চোখ বড় বড় করে বলল, এটা তুমি কি বললে? বাবাকে? এটা শব্দ বাবা জানলে বলবে বিয়ে করতে না করতে বউয়ের জন্য ছেলে তার বাবাকে ভুলে গেল। কাব্য হি করে হেসে টান হয়ে বিছানায় শুয়ে হাত পা ছাড়িয়ে বলল, ও তব্দ ভাইয়ের কথা বললেন? অর্ণি আবারও চোখ বড় বড় করে বলল, এই তব্দ ভাইটা আবার কে? কাব্য এবার জোরে জোরে হা হা করে হেসে বলল, জানো মা আমার ছোটবেলায় বাবাকে শব্দ ভাই বলতো। মানে আগের অভ্যাস ছিল তো, তাই আমিও মায়ের দেখা দেখি শব্দ ভাই বলতাম। ছোট ছিলাম বলে শব্দ বলতে পারতাম না। তব্দ চলে আসতো মুখে। এখন অবশ্য বলা হয় না বাবাকে, বলতে পারো এটা বাবার একটা ডাক নাম। অর্ণি মুখে হাত দিয়ে হেসে বলল, কালকে তুমি আর আমি বাবাকে তার ডাক নাম বলে একবার ডাক দিব। দেখবো বাবা কেমন করে, ঠিক আছে? আর মামামকে তো সব মনে করাতে হবে আমাদের, বলো? কাব্য বিজ্ঞদের মতো করে বলল, তুমি ঠিক বলেছ অর্ণি। প্রচণ্ড দুশ্চিন্তায় বসে আছে শব্দ। এভাবে ভালো সময়ে এসে এত খারাপ পরিস্থিতিতে পড়তে হবে ভাবিনি। সাদা জুব্বা পরা লোকগুলোকে বারবার করে বারণ করে দেওয়া হয়েছিল যেন কাব্যর সামনে না আসে। সময় হলে সে নিজেই ব্যবস্থা নিবে। কে শোনে কার কথা? তারা চলে এলো কাব্যর সামনে। এবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাকে। কাব্যকে মিথ্যা কথা বলারও কোনো সুযোগ নেই। অজ্ঞতা কাব্যকে সত্যি কথা বলার জন্যই আপাতত প্রস্তুতি নিচ্ছে শব্দ। জোরে দীর্ঘশ্বাস ফেলে কাব্যকে উদ্দেশ্য করে বলল, জিন বিশ্বাস করিস এই আধুনিক যুগে? হ্যাঁ, এখন যা কিছু বলবো অবিশ্বাস হলেও তোকে বিশ্বাস করতে হবে। আচ্ছা বলো শুনি, বিশ্বাস করিস? করলাম। আমি জিন। কি? হ্যাঁ, আমি এবং তোর চাচু শুভ্র দুজনই জিন। তোর দাদা দাদু মিষ্টি অভ্র সবাই জিন। তাহলে আমি, তুইও জিন। ওনারা সবাই জানে না যে ওনারা জিন? হ্যাঁ। তাহলে আমি কেন জানি না? কারণ তুই এতদিন মানুষ ছিলি। তোমরাও ছিলে নাকি? না, কারণ আমার বাবা মা দুজনেই জিন। তুই ছিলি কারণ রোধ, জিন না। তাই তোর মধ্যে মানুষ এবং জিন দুটো শক্তি আছে। একটা নির্দিষ্ট সময় পর তোর মধ্যে জিন শক্তি আসার কথা ছিল। সেটা এসেছে তোর জন্মদিনের সময়। তাই সেদিন তোর শরীরে সমস্যা হয়েছিল। আমাকে আগে বলনি কেন? আমি জানাতে চাইনি। আমি চাইনি তুই জিন হয়ে আমাদের থেকে দূরে সরে যা। তাই আমিও বলিনি, বাড়ির কাউকে বলতে দেইনি। তোর জন্য তারা একজন স্বাভাবিক মানুষের মতো থাকে। কেউ কখনো ভুলেও ম্যাজিক করে না। এতগুলো কথা বললে আমি বিশ্বাস করব কিভাবে? আগে বলেছিলাম অবিশ্বাস, তবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করলাম, কিন্তু প্রমাণ তো দেখাতে হবে। কি প্রমাণ চাস তুই? আচ্ছা, সবসময় শুনেছি জিনেরা অদৃশ্য হতে পারে। তুমি হয়ে দেখাও। শব্দ মুচকে এসে চোখের নিমিষে অদৃশ্য হয়ে গেল। কাব্য এদিক ওদিক তাকিয়ে বলল, বাবা তুমি কি আছো? শব্দ এসে কাব্যর মাথায় টোকা দিল। কাব্য চারিদিকে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করলো, আরে কোথায় তুমি? সামনে এসো। বিশ্বাস করলাম তো। সাথে সাথে শব্দ দৃশ্যমান হলো। কাব্য অবাক হয়ে শব্দের দিকে তাকিয়ে আছে, যেগুলো কখনো সে বিশ্বাস করেনি। ভূতের ভয়ের মতো জিনদের কথা শুনেও ভয় শিউরে উঠত। সেটাই কিনা তার পুরো পরিবার। এত বছর এত এত জিনগুলোর সাথে বসবাস করেছে সে, ভাবতেই ভয়ে চুপসে যাচ্ছে সে। তার থেকে বড় কথা, সে নিজেও একজন জিন। এটা শুনে নিজেকেই নিজের ভয় লাগছে। আচ্ছা, অর্ণি কি এই বিষয়ে কিছু জানে? অর্ণি জানলে অনুভূতি কেমন হবে?
ইসমাম জানলে বা কেমন হবে? পরীক্ষা করা যাক। এক লাফে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে রওনা দিল কাব্য। দরজায় উকি দিয়ে বলল, আসবো? অর্ণি কাব্যর দিকে না তাকিয়ে বলল, এসো। কি হয়েছে? ভয় ভয় করছে কেন তোমার? কি ব্যাপার? অর্ণি জানলো কিভাবে আমি ভয় আছি। এটা মনে মনে ভাবতে অর্ণি জবাব দেয়, আমি অনেকের মনের কথা বুঝতে পারি। যেই জন্য এসেছো সেটা কি আমিই বলবো নাকি তুমি বলবা? কাব্য ছোট বাচ্চাদের মতো করে বলল, তুমিই বলো, আমি শুনি। অর্ণি পায়ের উপর পা তুলে বলল, তোমার মনে আছে আমি একদিন তোমাদের বাড়িতে এসেছিলাম, বাবার গলা টিপে ধরেছিলাম? কাব্য মাথা নেড়ে সাড়া দিল। অর্ণি বলল, ওই দিন তো তুমি আমাকে আমার আসল রূপ দেখে ফেলেছিলে। সেদিন তুমি যাওয়ার পরে বাবা তার নিজের জিন রূপে এসেছিল আমার সামনে। আমার সেদিন সন্দেহ হয় তুমিও জিন, তবে বাবার কথাগুলো শুনে মনে হলো তুমি নিজেও জানো না তুমি জিন। তাই বাবার জানানোর আগে আমি তোমাকে জানাইনি। আমি জেনে শুনে বিয়ে করেছি তোমাকে। কাব্য অবাক হয়ে কথাগুলো শুনে বলল, তোমার আসল রূপ মানে তুমিও জিন? অর্ণি মাথা নাড়ায়। কাব্য ফের জিজ্ঞাসা করে, তোমার বাবা মাকে? অর্ণি হালকা এসে বলল, আমি জানি না তারা কারা। আমি ছোটবেলা থেকেই মাম্মামকে দেখে এসেছি আমার পাশে। যখন আমি বুঝতাম না তখন থেকে মাম্মামের কাছে আমি আছি। আর কিছু জানি না আমি, তবে মাম্মাম আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। কাব্য মাথা নাড়িয়ে রুম থেকে বের হতে নিতেই পেছন থেকে অর্ণি রেখে জিজ্ঞাসা করলো, ইসমামের কাছে যাচ্ছ? কাব্য অর্ণির দিকে তাকিয়ে মাথা নাড়ালো। অর্ণির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তাও মুখে চওড়া হাসি নিয়ে বলল, যাও। অন্ধকার রুমে বসে আছে ইসমাম। আজ কেন যেন কাঁদতে ইচ্ছে হলো তার, তাই ঘর অন্ধকার করে কাঁদছে সে। কাব্যর ডাক পেয়ে দ্রুত চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, তবে কাব্যর চোখ এড়ালো না বিষয়টা। নিজের হাতে বাতি জ্বালিয়ে ইসমামের পাশে গিয়ে বসলো কাব্য। জিজ্ঞাসা করলো, কেমন আছো? ভালোই। তুমি নিশ্চয় অনেক ভালো আছো, বলতে পারো সেটাই। কাঁদছো কেন তুমি? কাঁদছি না। আমি তোমাকে বুঝি। বুঝো না? বুঝলে আমাকে ফেলে বিয়ে করতে না। কষ্ট হচ্ছে? এমনটা মনে হচ্ছে যে আমি তোমাকে ঠকিয়েছি। ঠকানোর কষ্টটা তাহলে উপলব্ধি করতে পারছো? আমিও ঠকেছি, কষ্ট পেয়েছি, সবার আড়ালে কেঁদেছি। কষ্টটা তুমি দিয়েছিলে, আমি ঠকাইনি তোমাকে। এখন মনে হচ্ছে আমি হয়তো সত্যি ভালোবাসতাম তোমাকে। মনে হচ্ছে, কিন্তু ভালোবাসো না? বাসি। আমি বাসি না। অর্ণিকে বাসো? চেষ্টা করছি। মেয়েটা আমাকে বড্ড ভালোবাসে। আমি বলতে অজ্ঞান সে। ওকে ভালো না বাসলে ওকে ঠকানো হবে। আমাকে ভালোবাসোনি? মানুষের ভালোবাসা তো একবার হয়। তোমার উপরে ভালোবাসা জন্মানোর আগেই ঘৃণা জন্মে গেছে, আর ওই একবার ভালোবাসাটা অর্ণির প্রতি দিতে চাই আমি। যাকগে, যার জন্য এসেছিলাম, তোমাকে একটা কথা বলার আছে। বলো। ধরো আমাকে পাওয়ার একটা সুযোগ আছে তোমার। তোমার ভাষ্যমতে তুমি আমাকে ভালোবাসো। তুমি তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য তুমি সেই সুযোগটা নিবে? নিব। বলো। জিন বিশ্বাস করো? হ্যাঁ। তোমাকে বলা হলো তোমাদের জিনদের সাথে থাকতে হবে আমার জন্য। ভালোবাসার মানে হলো বেঁচে থাকিয়ে পাশে থাকা। জিনদের সাথে থেকে মরবো নাকি আমি? তাহলে তুমি থাকবে না? না। যদি বলি আমি জিন? বলে ইসমামের উত্তরের অপেক্ষা না করে বাইরে চলে গেল। বাইরে যাওয়ার সময় দরজার পাশে ছায়াটা লক্ষ্য করতে ভুলল না। মুচকে এসে এগিয়ে গেল রোদের রুমের দিকে। রোদ কারোর সাথে একটা কথা বলছে, আড়ালে কাব্যকে সে খেয়াল করেনি। কোন এক অদৃশ্য ব্যক্তির সাথে সে কথা বলছে। আমার কাজ হয়ে গেছে, পথের কাটা খুব শীঘ্রই দূর হবে। শব্দকে শেষ করা আমার বাম হাতের খেল। আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ হ্যাঁ, মুকুট আমার কাছেই সুরক্ষিত আছে। কাব্য এখনো জানে না নিজের শক্তি কিভাবে ব্যবহার করতে হবে, তাই স্বজ্ঞাত ব্যক্তিকে দেখতে পায়নি। তবে নিজের মায়ের মুখে নিজের বাবাকে শেষ করার কথাটা সে কোনোভাবেই মানতে পারছে না। অর্ণির সামনে বসে কাচুমাচু করছে কাব্য। এই একটা বিষয় সে মনে চেপে রাখতে পারছে না। বাবাকেও সে জানাবে না সিদ্ধান্ত নিয়েছে। এই সমস্যার সমাধান সে নিজেই করবে। এখন অর্ণির সাথে শেয়ার করাটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না কাব্য। কাব্যকে কাচুমাচু করতে দেখে অর্ণি জিজ্ঞাসা করলো, কি হয়েছে চান্দু? অমন হাঁসফাঁস করছো কেন? কাব্য এগিয়ে এসে বলল, তুমি না সবার মনের কথা বুঝতে পারো, এবার বলো কি ভাবছি আমি? অর্ণি এসে বলল, ভুল বললে। আমি বলেছিলাম প্রায় অনেকের মনের কথা বুঝতে পারি, যেমন ধর মানুষ, তবে জিনদের পারি না। কারণ আমি যেই শক্তিটা ব্যবহার করে মানুষের মনের কথা বুঝতে পারি, ওই শক্তি অন্য জিনদের থাকে, তাই তাদের মনের কথা বোঝা সম্ভব নয়। এখন তো তুমি মানুষ নও, এখন তোমার মধ্যে জিন শক্তি চলে এসেছে। তুমি আমার জিনবর হচ্ছ এখন, বুঝলে? এবার ফটফট বলে ফেলো দেখি কি ভাবছো। কাব্য মাথা চুলকে বলল, তোমাকে বলা কি ঠিক হবে? তবে আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করো। অর্ণি এগিয়ে এসে কাব্যর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার সমস্ত কিছু জানার অধিকার আমার আছে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য। কোনো ভালো জামাই তার বউকে সহজে মিথ্যা কথা বলে না। সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য সবসময় সত্যি কথাই বলে। কাব্য ভরসা পেল, তবুও কাচুমাচু করে বলল, মা বাবাকে মারতে চায় অর্ণি। আমি যতটা শুনেছি মা ভালো মানুষ ছিল, কিন্তু বাবার সাথে কেন এমন করছে? আর কি একটা মুকুটের কথা বললো শুনলাম, তুমি কি জানো? অনেক ভ্রু কুচকে বলল, মাম্মাম? এটা কিভাবে সম্ভব? মাম্মাম তো এমন নয়। কোথায় শুনেছ তুমি? কাব্য উৎসাহ নিয়ে বলল, একটু আগে মায়ের রুমে যেতেই গিয়ে দেখলাম অদৃশ্য কারোর সাথে কথা বলছে। আমি তো জানি না কিভাবে শক্তি ব্যবহার করতে হয়, তাই অদৃশ্য লোকটাকে দেখিনি। অর্ণি গিয়ে এসে বলল, কাব্য, উনি কিন্তু তোমার মা। তুমি সত্য বলছো তো? নাহলে পরিবারটা কিন্তু আবার ভাঙতে বসবে। কাব্য এবার সিরিয়াস হয়ে বলল, আমি সত্যি বলছি অর্ণি, পরিবারটা যেন না ভাঙে সেই চেষ্টাই করছি আমি। এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। অর্ণি চিন্তিত মুখ নিয়ে বলল, বাবাকে বলি? বাবা কিছু একটা করবে।
কাব্য মাথা নাড়ালো, বলল না, বাবা অনেকদিন পরে মাকে পেয়েছে, যা করার আমাদেরকেই করতে হবে। মা কেন পরিবর্তন হয়ে গেল? কারণ কি সবের? কেন চলে গিয়েছিল আমাদের ছেড়ে? বাবা জানলে কষ্ট পাবে, আবার আমাকে আর মাকে দূরে সরিয়ে দিবে। তুমিও স্বাভাবিক থাকো, কেউ যেন কিছু বুঝতে না পারে। বাবার আশেপাশে থাকতে হবে যেন মা বাবার কোনো ক্ষতি করতে না পারে। অর্ণি মাথা নাড়িয়ে সায় দিল, কাব্যর হাত ধরে বলল, আমি তোমার সাথে আছি। আমিও চাই পরিবারটা একটা সুন্দর পরিবারে পরিণত হোক। আর শোনো, জিন শক্তি ব্যবহার করতে কোনো নিয়মের দরকার হয় না। তুমি মনে মনে ভাববে যে এই শক্তি ব্যবহার করব আমি। মনের ইচ্ছাটা মনের মধ্যে আনলে এই শক্তিটা ব্যবহার হয়ে যাবে, মনে থাকবে? এবার যাও, অদৃশ্য হয়ে দেখাও তো। কাব্য অর্ণির কথা মতো ইচ্ছে পোষণ করলো, সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। হাত নাড়িয়ে অর্ণিকে জিজ্ঞাসা করলো, হাই বউ, আমাকে দেখা যাচ্ছে? এখানে কয়টা আঙুল বলো তো? অর্ণি হু করে হেসে বলল, তুমি কি কানামাছি খেলছো আমার সাথে? আর আমার সামনে অদৃশ্য হলেও আমি তোমাকে দেখতে পারবো, কারণ আমিও জিন। তুমি অন্য কারোর সামনে গিয়ে দেখতে পারো। কাব্য মাথা চুলকে বলল, কার কাছে যাব? বাড়িটাই তো জিনদের পরিবার। যাই, ইসমামকে ভয় দেখে আসি। বলে এক লাফে রুম থেকে বেরিয়ে ইসমামের রুমের দিকে গেল। এদিকে অর্ণি ভাবছে, সত্যি কি কাব্য এগুলো শুনেছে? কাব্যর মাকে খুব ভালোবাসে, ও কোনোভাবেই মায়ের নামে মিথ্যা বলবে না। তাহলে কি মাম্মাম সত্যি বাবাকে মারতে চাইছে? কিন্তু কেন? রহস্য কি? এদিকে কাব্য যায় ইসমামের রুমে। ইসমাম সহজে রুম থেকে বের হয় না। এই পরিবারের সাথে কারোর সাথে মিশতে তার ইচ্ছে হয় না, তাই সারাদিন মনমারা হয়ে বসে থাকে। কাব্য ইসমামকে ডাক দিল। ইসমাম চমকে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। ভাবলো এটা তার মনের ভুল, কিন্তু ফের ডাক শুনে চমকে উঠে বলে, কে 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 ডাক শুরু করলো? এক পর্যায়ে ভয় পেয়ে টেবিলে থাকা ফুলের টব আন্দাজে ছুড়ে মারল। সোজা কি কাব্যর মাথায় লাগলো। আউচ আউচ করে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় কাব্য। নিজের রুমে গিয়ে দেখলো কপালে হাত দিয়ে চেপে ধরল, কপাল কেটে গিয়ে রক্ত পড়ছে। অর্ণি দৌড়ে এসে কান্নাকাটি শুরু করে দিল। কাব্যের অবস্থা দেখে অর্ণির কান্নায় বাড়ির প্রায় প্রত্যেকটা সদস্য দৌড়ে এলো। অর্ণি দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে কপাল থেকে রক্ত মুছে ব্যান্ডেজ করে দিচ্ছে। কাব্য নিজের থোতা মুখ ভোতা করে বসে আছে। আপাতত কান্না রেখে কাব্যর এমন মুখ দেখে অর্ণির হাত পা ছুঁড়ে হাসতে মন চাইছে, কিন্তু শব্দের জন্য সেটা করতে পারছে না। তবে শুভ্রের সাথে চোখাচোখি হয়ে অর্ণি বেশ কয়েকবার চোখে চোখে হু হু করে হেসে ফেলেছে। শুভ্র অবশ্য মুখ টিপে হেসে যাচ্ছে। শব্দ মুখ গোমরা করে বলল, এটা স্বাভাবিক, বিয়ের পর একটু আধটু খেতেই হয়। আমি তো এমন কোনো দিন যাইনি যেদিন খুন্তির বাড়ি খাইনি। তুই তো সবে একদিন খেয়েছিস, এতেই অবস্থা। ভাগ্য ভালো অর্ণি আবার সেবা করেছে। এমন যদি আমার বউ হতো, আর আমার জন্য অন্যর বউয়ের কাছে গিয়ে আমার এই অবস্থা হলো, আমার রোদ উল্টে আমাকে সেবা না করে পিটিয়ে নিত আগে। তোর কপাল ভালো কাব্য, তোর হাসা উচিত। শব্দের কথায় সবাই জোরে জোরে হাসতে শুরু করে দিল। এবার অর্ণি নিজেকে সামলাতে পারল না, এক প্রকার হাত পা ছড়িয়ে হেসে যাচ্ছে সে। এত হৈহুল্লোড়ের আওয়াজ পেয়ে ইসমাম রুম থেকে বের হয়ে উকি দেয় কাব্যর রুমে। কাব্যর মাথায় ব্যান্ডেজ দেখে বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে ওর, কিন্তু আড়াল থেকে প্রকাশ্যে আসতেও সে পারছে না। মিষ্টি ইসমামকে লক্ষ্য করতে এগিয়ে এসে ইসমামকে ধরে বলল, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। ইসমাম আসতে না চাইলেও মিষ্টি জোর করে রুমে নিয়ে চলে এলো। এত কথা হাসাহাসির পরেও রোদ একেবারের জন্য এদিকটা আসেনি। শব্দের সন্দেহ হলো রোদের উপর, তাই রোদকে ডাকার জন্য পা বাড়াতেই কাব্য সেটা খেয়াল করে অর্ণিকে ইশারা করল। অর্ণি দ্রুত কাছে এসে বলল, বাবা, মাম্মামকে ডাকতে যাচ্ছেন? আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। শব্দ আর কথা বাড়ল না। অর্ণি গিয়ে রোদের রুমে টোকা দিল। ভেতর থেকে কথার আওয়াজ আসছে, কিন্তু দরজার টোকা রোদ খেয়াল করল না। অজ্ঞতা রোদ কি কথা বলছে সেটা শুনতে অদৃশ্য হয়ে রুমে ঢুকলো অর্ণি। এ কি, আপনি এখানে মাম্মামের সাথে কেন? এই কি অর্ণি, তুই এখানে? আমাকে না বলে রুমে ঢুকেছিস কেন? কারো রুমে ঢুকলে বলে ঢুকতে জানিস না? আমি তোমার সাথে কথা বলছি না মাম্মাম, এই লোকটাকে বলতে দাও। অজ্ঞাত লোক বলল, আমাকে মহারানী ডেকেছেন। আমি তোর সাথে কথা বলছি অর্ণি, আমার প্রশ্নের জবাব দে আগে। কি জবাব চাও মাম্মাম? আগে তো কখনো তোমার রুমে ঢুকতে অনুমতি নিতে হয়নি, এখন নিতে হবে কেন? মা থেকে শাশুড়িমা হয়ে গেছো এই জন্য নাকি? কিসের শাশুড়ি? এই বাড়ি, শব্দ বা কাব্য কাউকে আমার মনে নেই। যা আমার মনে নেই তার অস্তিত্ব আমার কাছে নেই। এগুলো আমার কাছে নাটক ছাড়া কিছুই না। অর্ণি বলল, নাটক? এতগুলো মানুষ কথা বলছে, সব তোমার কাছে নাটক মনে হচ্ছে মামাম? নাটক মনে হলে স্বীকার করো, এই বাড়িতে থাকতে রাজি হয়েছো কেন? আমাকেই বা কাব্যর সাথে বিয়ে দিলে কেন? সব কথার কৈফিয়ত আমি তোকে দিতে রাজি নই। মা বাবা ছাড়াও মা পেয়েছিস, এত সুন্দর পরিবার পেয়েছিস, এটাই কপাল তোর। তোমাকে আর কিছু বলার নেই শাশুড়িমা। তুমি নিজের মা কেন, শাশুড়ি মা হওয়ারও যোগ্যতা রাখো না। আর এই যে আপনি মহারানী মানে কি? অজ্ঞতা লোকটি বলল, উনি আমাদের মহারানী। রোদ বলল, চুপ থাকুন আপনি, এখন আপনি যান, পরে আপনার সাথে আমি কথা বলে নিব। রোদের কথায় লোকটা চলে যায়। অর্ণি নিজের মাথা চেপে ধরে বসে যায়। রোদ অর্ণির মাথায় হাত রেখে বলল, এগুলো কাউকে বলিস না অর্ণি, মাম্মাম তোকে বড় করেছে, মেয়ের আদর দিয়েছে, তুই আমার পক্ষে থাকবি আমার মেয়ে হয়ে। অর্ণি মাথা তুলে বলল, ছোটবেলা থেকে যদি এমন শিক্ষা দিতে তাহলে তোমার পক্ষে থাকতে পারতাম। ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছ কারোর সাথে যেন অন্যায় না করি, কারোর সাথে যেন বেইমানি না করি, তাহলে আজ সেই শিক্ষার বিরুদ্ধে কিভাবে যাই বলো তো? আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। কি রহস্য তোমার মধ্যে জমা আছে সেটাও আমি বের করে ছাড়বো। আমি আমার পরিবারের ক্ষতি হতে দিব না মাম্মাম। কথাটি বলেই চলে যাওয়ার জন্য দাঁড়াতেই রোদ বলল, আমার উদ্দেশ্য থেকে আমাকে সরিয়ে দিস না। যে পথে আমার বাধা হবে তাকে আমি সরিয়ে দিব। সেটা যদি তুইও হস তাহলে আমার হাত কাঁপবে না।
শব্দ কিছুটা শুনতে পেল। এগিয়ে যেতেই পেছন থেকে ঘাড়ে আঘাত পেয়ে পেছনে তাকিয়ে ভীষণ চমকে গিয়ে বলল, তুমি এমনটা করলে? কাব্যর পাশাপাশি শব্দ মাথার ব্যান্ডেজ নিয়ে বসে আছে। দুজনেই মুখটাই আপাতত ভোতা হয়ে আছে। শব্দ এত বড় বড় কথা বলে সেই শেষ পর্যন্ত রোদের হাতের বাড়ি খেয়েই মাথা ফাটিয়ে বসে আছে। মাথায় আঘাত পেয়ে চিৎকার করতেই সবাই জড়ো হয় শব্দর কাছে। রোদ অপরাধী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এক কোণে। যদিও কাব্য অর্ণি বুঝতে পেরেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এমন দু একটা আঘাত এখন অহরহ আসবে শব্দের দিকে। ঘটনাটা এখানেই শেষ হলো। বিপত্তি সৃষ্টি হলো রাতে। যেহেতু কাব্য জেনে গেছে এখন সে জিন, তাই সাদা জুব্বা পরা লোকগুলো আশায় কোনো বাধা নেই। বসার ঘরে যখন সবাই মিলে আড্ডা দিচ্ছিল তখন সাদা জুব্বা পরা লোকগুলো এসে শব্দকে সালাম দিয়ে রোদের দিকে আর চোখে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম শব্দ ভাই, উনি এখানে কি করছেন? যতটা আমরা জানি তাতে বলতে পারি উনি খারাপ জিনদের রানী। ওনার এখানে থাকাটা তো স্বাভাবিক নয়। শব্দ নীরবে রোদের দিকে তাকালো। রোদ ভয়ে আছে, প্রচণ্ড ভয় যাকে বলে। শব্দ রোদের দিক থেকে চোখ ফিরিয়ে লোকগুলোকে জিজ্ঞাসা করলো, আপনারা জানলেন কিভাবে এটা? লোকগুলো মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন শব্দ ভাই, আমরা তো মানুষদের মতো জীবনযাপন করি না, আমরা জিন রাজ্যে বসবাস করি। আপনি তো সেখানে যান নাই, তাই জানেন না। এই তো গত সপ্তাহে ইনি আমাদের রাজ্যে ছোটখাটো হামলা করেছেন, বেশ কয়েকজন জিন আহত হয়েছে। জিন রাজ্যে এমন কেউ নেই যে এনাকে চিনেন না। এনাকে এখানে দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। শব্দ দীর্ঘশ্বাস ফেলে বলল, ইনি আমার স্ত্রী মিসেস রোদ শাহরিয়ার। আমি জানি না আপনাদের তথ্য কতটা সঠিক। যদি সঠিক হয় তাহলে জিন রাজ্য রক্ষাকর্তা হিসেবে আমি অবশ্যই জিন রাজ্যকে রক্ষা করব। তার পাশাপাশি জিনবার হওয়ায় আমি আমার স্ত্রীকেও রক্ষা করব। আপনারা কিসের জন্য এসেছেন? লোকগুলো একই অবস্থায় দাঁড়িয়ে বলল, আপনি তো জিন রাজ্য নিয়মকানুন জানেন। নিয়ম অনুযায়ী আপনার ছেলে কাব্য শাহরিয়ারকে কিছুদিন জিন রাজ্যে থাকতে হবে, কারণ সে জিন রাজ্যে এখনও প্রবেশ করেনি। তারপর আবার পূর্ণ শক্তি পাওয়ার পর আপনাদের কাছে ফিরে দেওয়া হবে। আপনি অনুমতি দিলে আমরা নিয়ে যেতে পারি। শব্দ জিভ দিয়ে ঠোঁট ভিজে বলল, বেশ, নিয়ম তো আমি লঙ্ঘন করতে পারবো না, তবে হ্যাঁ, আমার ছেলের যেন কিছু না হয়। যদি আমি প্রতিদিন জিন রাজ্যে যাতায়াত করব। লোকগুলো ফের সালাম জানিয়ে কাব্যকে নিতে এগিয়ে যায়। কাব্য হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। সম্পূর্ণ অচেনা এক জায়গায় তার যেতে একদম ইচ্ছে করছে না। তার উপর অর্ণিকে ছাড়া সে থাকতেই পারবে না। যত জামানোর কথা সে অর্ণিকে ছাড়া কাউকে বলতে পারে না, যার কারণে অর্ণিকে ছাড়া থাকলে তার মনে হয় পেটে বোমা ফেটে যাবে। কাব্য কাচুমাচুর দেখিয়ে শব্দ জিজ্ঞাসা করলে, কি হয়েছে? কয়েকদিনের তো ব্যাপার, ভয় পাস না একদম, পুরো রাজ্য ঘুরবি, যা চাইবি সব পাবি। কাব্য মাথা নিচু করে বলল, আসলে বাবা তা নয়, আমি অর্ণিকে ছাড়া থাকতে পারবো না। তুমি ওনাদের বলো না অর্ণিকেও নিতে। অর্ণি লজ্জায় লাল হয়ে গেল। শব্দ খুক খুক করে কেসে বলল, তো অর্ণি যদি যেতে মন চায় তাহলে ও যেতে পারবে, এনাদের নিয়ে যেতে হবে না। অর্ণি তুমি যেতে চাও? অর্ণি কোনো কথা বলল না, বরাবরই সে শব্দের সাথে সাথে কথা বলতে ভয় পায়। অর্ণির মৌনতা দেখে শব্দ অনুমতি দিল যাওয়ার। তারা সবাই মিলে রওনা দিল জিন রাজ্যের উদ্দেশ্যে। এই প্রথমবার মাটি থেকে এত উপরে কোনো উড়োজাহাজ ছাড়া নিজেই উঠছে কাব্য। ব্যাপারটা তার কাছে বেশ রোমাঞ্চকর লাগছে। ভয় করছে বলে অর্ণির হাতটা শক্ত করে ধরে রইল। অর্ণি মাঝে মাঝে ধাক্কা দেওয়ার ভং করে কাব্যকে নিয়ে মজা করে যাচ্ছে। এদিকে বাড়িতে রোদ শব্দের মুখোমুখি বসে আছে। বেশ কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল রোদের দিকে শব্দ, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। শেষমেশ ধমক দিল শব্দ। রোদ অগ্নি চোখে তাকিয়ে বলল, আমাকে সাজাচ্ছেন আপনি? আমি কি সেই বিষয়ে কোনো ধারণা আছে আপনার? শব্দ পায়ের উপর পা তুলে বলল, কোন ব্যাককেল যে তোমাকে ব্যবহার করেছে আমাকে মারার জন্য কে জানে। সে ভালোভাবে জানে তুমি আমার দুর্বলতা। তার যদি মারার ক্ষমতা থাকতো তাহলে তোমাকে ব্যবহার করতো না। সে ভালোভাবে জানে আহনাফ শাহরিয়ার শব্দ আসলে কে। রোদ শব্দের ভঙ্গিতে বসে বলল, তা জেনে আমার কোনো কাজ নেই মিস্টার শাহরিয়ার। আমার যা মনে নেই তার অস্তিত্ব আমার কাছে নেই, তাই সেগুলো আমি বিশ্বাস করি না। আমি আমার উদ্দেশ্য থেকে এক পাও ছুটব না। শব্দ বাঁকা এসে বলল, সুন্দরী নারীর একটু বাঁকা হয় তাই না? তারপরও তুমি আমার কাছে বিশ্বের সেরা সুন্দরী, তাহলে তোমার বুদ্ধি কতটুকু থাকবে সেটা তুমিই বুঝে নাও। রোদে তো ভুলে গেছে তার জিনবরের এক পথ বন্ধ থাকলে অন্য পথ ঠিক খুঁজে নেয়। আমি তোমাকে ঠিক রেখেও আমার জিনরাজ্য, আমাদের সন্তান ও আমাদের পরিবার ঠিক রাখতে পারবো। এটা আহনাফ শাহরিয়ার শব্দের স্পেশালিটি। কিছুক্ষণের মধ্যেই কাব্য অর্ণি জিনরাজ্যে পৌঁছে গেল। জিন হওয়ার সুবাদে সব কাজ এত তাড়াতাড়ি করা যায় সেটা বুঝতে পারেনি কাব্য। সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা হলো কাব্যর জন্য। জিনরাজ্যে ঢোকার সীমানায় বড় করে লেখা জিনরাজ্য, জিনরাজ্যে স্বাগতম, জিন ছাড়া অন্য কারোর প্রবেশ নিষেধ। ওরা গেট দিয়ে ঢোকার সাথে সাথেই সবাই অদৃশ্যমান হলো। নানান ধরনের নাম না জানা ফুল দিয়ে সবাই বরণ করলো। মনে হচ্ছে রাজার ছেলের আগমন হচ্ছে। জুপাপাড়া লোকগুলোর একজন জিজ্ঞাসা করলো, কাব্য, এনারা এভাবে স্বাগত জানাচ্ছে কেন আমাদের? লোকটা প্রত্যুত্তর বলল, জিনরাজ্যে নতুন জিনদের এভাবে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। তার উপর আপনারটা একটু স্পেশাল, কারণ আপনি আমাদের রাজ্য রক্ষকের ছেলে। বাবাকে নিয়ে কাব্যর এখন এই মুহূর্তে ভীষণ গর্ববোধ হচ্ছে। ছোট ছোট খড়ের ঘরগুলো সাজানো চারিদিকে এক অদ্ভুত ভালো লাগা সৃষ্টি হচ্ছে কাব্যর। অর্ণি যদিও আগে এখানে এসেছে, তাই ওর কাছে এগুলো এখন পুরনো। তাও আলাদা একটা জগতে আসলে কার না ভালো লাগে। কাব্য মুগ্ধ হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। একটা ঘরের সামনে নিয়ে সাদা জুব্বা পরা লোকগুলো বলল, এটাই শব্দ ভাইয়ের ঘর, আপনারা এখানে থাকবেন। বাইরে সবাই সবসময় পাহারা দেওয়ার জন্য আছে, কিছু চাইলেই পেয়ে যাবেন। অনেকটা পথ এসেছেন, একটু বিশ্রাম করুন।
আজ ঘুরে দেখবেন কাল থেকে আপনার প্রশিক্ষণ শুরু। কাব্য তো ঘরের মধ্যে গিয়ে লাফালাফি করে যাচ্ছে। এত সুন্দর অনুভূতি 4 থেকে 5 তলা বিল্ডিংও পাওয়া যায় না। বিছানায় লাফিয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে চিত হয়ে শুয়ে পড়ল। অর্ণি মুগ্ধ হয়ে কাব্যর পাগলামি দেখছে। এত বড় হলো, বিয়ে হলো, তাও তার বাচ্চামো যাচ্ছে না। অর্ণিকে এভাবে ঘোর লাগার দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কাব্য বলল, অর্ণির এক হাত জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিল। অর্ণি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে কাব্য অর্ণির কোমর শক্ত করে জড়িয়ে এগিয়ে এনে বলল, আমি আমার বউকে আদর করছি, তোমার কি সমস্যা মিসেস কাব্য শাহরিয়ার? নড়াচড়া করো না, তাহলে কিন্তু আদরটা আরো বেশি হয়ে যাবে। অর্ণি লজ্জায় চোখ বন্ধ করে বলল, আমি তো সেটাই চাই বলে জিভে কামড় দিল। কাব্য লাফিয়ে উঠে বলল, কি বললে? আরেকবার বলো। আমি তোমাকে আদর করতে সবসময় প্রস্তুত। দুজনের কথার মাঝে দরজায় ঠকঠক আওয়াজ হলো। কাব্য বিরক্ত হয়ে বলল, এই সময় আবার কে এলো বিরক্ত করতে? অর্ণি লজ্জামাখা হাসি দিয়ে বলল, তুমি হানিমুনে আসুন, এখানে যার যখন খুশি চলে আসতে পারে। অর্ণি অনুমতি দিল, ভেতরে আসুন। দুজন বুড়ো ভদ্র মহিলা দরজা বন্ধ ভেদ করেই ভেতরে আসলো। দুজনকে এক ঘরে দেখে ভ্রুকুচকে বলল, তোমরা এক ঘরে কেন? লাজ লজ্জা কিছু নাই তোমাদের? কাব্য মহিলার মতো ভ্রুকুচকে একই সুরে বলল, কেন দাদিমা, তুমি বুঝি দাদার সাথে এক ঘরে থাকো না? বিয়ের পর দুজন দুজনের মুখ দেখনি? মহিলাটি রেগে বলল, সেটা বিয়ের পরে জায়েজ, এখন কি এক ঘরে? কাব্য অর্ণিকে টেনে বুকে নিয়ে বলল, আমাদের দেখে বিবাহিত মনে হচ্ছে না তোমার? সবার কথার মধ্যেই শব্দ ঘরে ঢুকলো। শব্দকে দেখে কাব্য অর্ণি দুজনে ছিটকে দূরে সরে যায়। শব্দকে দেখে বুড়ো মহিলার এক প্রকার জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। তাদের দুঃখ দুর্দশার কথা বলতে লাগলো কেঁদে কেঁদে। শব্দ তাদেরকে শক্ত করে ধরে বলল, চাচিমা তোমরা কেঁদো না, আমি কথা দিচ্ছি এই রাজ্যের কারো কোনো ক্ষতি হতে দিব না। আমি ভরসা রাখো তোমাদের ছেলের উপর। এই হলো আমার ছেলে কাব্য আর ছেলের বউ অর্ণি, তোমরা দেখে রেখো ওদের। এবার বুড়ো মহিলা নরম হয়ে কাব্যর মাথায় হাত রেখে মাথা মুছে দিলেন। অর্ণিকে এক মহিলা দোয়া করলেন, বেঁচে থাকো মা, স্বামী সন্তান নিয়ে, তোমার কোল পরিপূর্ণ হোক গোটা 10 বাচ্চা দিয়ে। মহিলাটির কথায় অর্ণি চোখ বড় বড় করে তাকালো। সবাই চলে যেতেই কাব্য হো হো করে হেসে বলল, বউ গোটা 10? চলো এখনই কাজ শুরু করে দিই। শুভ কাজে দেরি করতে নেই একদম। শব্দ বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে দৌড়ে সেদিকে গেল। কালো ভয়ানক কিছু ছায়া দেখে আর বুঝতে বাকি রইল না কাজটি কার হতে পারে। হাতের মুঠো শক্ত করে শব্দ বলল, তোমার সময় শেষ, তোমাকে আমি ছাড়ব না, কোনোভাবেই আর নিস্তার নেই তোমার। শব্দের সামনে অপরাধী ভঙ্গিতে বসে আছে রোদ। শব্দ সামনে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু রোদের দিক থেকে কোনো উত্তর সে পাচ্ছে না। রাগে ফুঁসতে ফুঁসতে রোদের একদম কাছে এসে দাঁতে দাঁত লাগিয়ে বলল, তোমাকে যে প্রশ্ন করেছি উত্তর কি তুমি দিবে? বলে যেও না, আমি আহনাব শাহরিয়ার শব্দ। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে দি এন্ড করতে পারি, কিন্তু আমি তা করছি না, কারণ তুমি আমার বউ। তাই বলে ভেবো না আমি তোমাকে কিছু করবো না বা করতে পারবো না। আমার রাজ্যের প্রতিটি জিনের চোখের পানির মূল্য তোমাকে দিতে হবে মিসেস শাহরিয়ার, উত্তর দাও। রোদ ভাই কেঁপে বলল, আমি সত্যি কিছু করিনি মিস্টার শাহরিয়ার, সত্যি বলছে, আমি বিশ্বাস করুন, এই বিষয়ে আমি আসলে কিছু জানি না। শব্দ রোদের বসে থাকা চেয়ারে ধাক্কা দিয়ে বলল, তোমার মতো বেঈমানকে বিশ্বাস করতে বলেছ? এই তো কয়েকদিন আগে বললে তুমি আমার বউ, সেটা তুমি মেনে নিয়েছ, অথচ এখন দেখো মাত্র একটা সুযোগের অপেক্ষায় তুমি এখানে আছো, কারণ হলো আমাকে শেষ করা। আমি আসলে বুঝতে পারছি না তোমাকে কে ব্যবহার করছে। বলে কটকট করে রুম থেকে বের হয়ে যায় শব্দ। রোগ অগ্নিবর্ণ ধারণ করে চিৎকার করে বলল, কোথায় তুমি? হাজির হও এখনই আমার সামনে। সাথে কয়েকজন রোদের সামনে হাজির হয়ে কুর্নিশ জানায়। রোদ একই ভঙ্গিতে বলল, রাখো তোমার কুর্নিশ, কুর্নিশ জানিয়ে কি হবে? রানী ভাবো আমাকে? রানী ভাবলে আমার কথা ছাড়া কাজ কিভাবে করো তোমরা? তোমরা জানো না জিন রাজ্যে এখন কাব্য অর্ণি আছে? তা জানা সত্ত্বেও তোমরা হামলা করলে। একবারও জিজ্ঞাসা করেছে আমাকে? তাহলে আমি কিসের মহারানী তোমাদের? মাঝে একজন বলে, আমাদের ভুল হয়েছে রানী, তবে আমাদের তো একমাত্র লক্ষ্য ছিল জিন রাজ্য ধ্বংস করা, তো যখন সুযোগ পাবো তখনই তো কাজটা করবো আমরা। রোদ ফের ধমক দিয়ে বলল, তোমাদের সুযোগ হয়েছে আমার ছেলে মেয়ে জিন রাজ্যে থাকা অবস্থায়, এবারের মতো ক্ষমা করলাম, পরবর্তীতে কিন্তু আমি এসব একদম সহ্য করব না। যা করবে সব আমার অনুমতি নিয়ে করবে, এবার যাও আমার চোখের সামনে থেকে। রোদের কথা মতো সবাই তাড়াহুড়া করে চলে গেল। রোদ থম মেরে বসে কাঁদতে লাগলো। শব্দের কথাগুলো তার বারবার মনে আসছে। কিছুক্ষণ পরে শব্দ রোদের রুমে এসে রোদকে কাঁদতে দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হয় তার। রোদের পায়ের কাছে হাঁটু ঘেরে বসে বলল, সরি বউ, আমার মাথা ঠিক ছিল না, কি না কি বলে ফেলেছি। আমি তো তোমার জিনবর, বলো, আমি তো তোমার মনে জিনবর হতে চাই, তুমি দুঃখ পেও না একদম, আমাকে মাফ করে দাও তুমি। রোদ ফুপে ফুপে কেঁদে ওঠে। এই দৃশ্যটা দেখে শব্দের সেই কিশোরী রোদের কথা মনে পড়ে যায়। অন্যদিকে একদিন পার হয়ে গেছে, আজ কাব্যর প্রশিক্ষণের দিন, কিন্তু সকাল থেকে একেবারের জন্য সে দরজা খোলেনি। গতকাল বুড়ো মহিলার গোটা 10 বাচ্চার কথা শুনে আবদার করে আছে তারও বাচ্চা চাই। অনেক বিরক্ত হয়ে বলল, তাহলে তুমি প্রেগনেন্ট হয়ে যাও, আমি কাউকে একটা বলছি তোমাকে জাদু দিয়ে প্রেগনেন্ট করে দিতে। সেটা নিয়ে রাগ করে দরজা হেঁটে বসে আছে সে। না সে বেরোচ্ছে না অনেকে বিরতি দিচ্ছে। অনেকে নিজের কোলের মধ্যে বসে বাইরে ডাকাডাকি শুনে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে ডাকাডাকির যন্ত্রণায় আর থাকতে না পেরে দরজা খুলে দিল। বুড়ো মহিলাটি কাব্যর কানে মুলে দিয়ে বলল, কত করে ডাকছি সাড়া দিচ্ছ না কেন, ভেতরে কি করছো? কাব্য মহিলাটির গলায় হাত রেখে বলল, কাল না বলেছিলে গোটা 10 বাচ্চার কথা, সেটারই পরিকল্পনা করছিলাম, চক্কা মারতে হবে না। সবাই কাব্যর কথায় হো হো করে হেসে ফেলল। এদিকে অর্ণি লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না।
কাব্যকে নেওয়া হলো প্রশিক্ষণের জন্য। কয়েকজন দক্ষ প্রশিক্ষক আনা হলো কাব্যর জন্য। তারা বিভিন্ন কলাকৌশল দেখিয়ে কাব্যকে শিখিয়ে যাচ্ছে। গ্রামের উঁচু একটা জায়গায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। প্রশিক্ষণের সময় যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাই এই পদ্ধতি। কাব্যকে দেখতে ছোট বড় সবাই জড়ো হয়েছে। পাশে হালকা বাতাসে বসে আছে অর্ণি। সূর্যের সোনালি আলো অর্ণির মুখে উপরে পড়ছে। প্রশিক্ষণের মধ্যে মাঝে মাঝে কাব্য অর্ণির দিকে আর চোখে তাকাচ্ছে। তবে কাহিনী ঘটল অন্যদিকে। রাজার মহল থেকে কেউ একজন মুগ্ধ হয়ে অর্ণির দিকে তাকিয়ে আছে। মুখে মুচকে হাসি ফুটিয়ে পাশে থাকা কাজের লোককে বলল, হাসিম, আমাজনকে গিয়ে বলো আমার বেগম পেয়ে গেছে, তাকে যেন আর পাত্রী দেখতে না হয়। হাসিম উৎসুক দৃষ্টিতে একদিকে ওদিকে তাকিয়ে বলল, কোথায় ছোট হুজুর? কাকে দেখলেন আপনি? ছোট হুজুর বিরক্ত হয়ে বলল, উফ হাসেম, বড্ড কথা বলো তুমি, যাও না, গিয়ে খবর দাও। হাসিম এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় দিল। ছোট হুজুরকে সে জমের মতো ভয় পায়। তবে ছোট হুজুর কখনোই তার সাথে খারাপ ব্যবহার করে না। কিছুক্ষণের মধ্যেই একজন মোটাসোটা মহিলা ঢুলতে ঢুলতে এগিয়ে আসলো ছোট হুজুরের দিকে। পান খেয়ে দাঁত কপাটি কালো করে ফেলেছে সে। চোখে থাকা গোলগাল চশমা নাকের মাথায় এসে ঠেকেছে। এতে তার গোলগাল মুখটা আরও গোলুমোলু লাগছে। এগিয়ে এসে বলল, বাবজান, তুমি নাকি বেগম পেয়েছ? কোথায় তোমার বেগম? আমাকেও দেখাও। ছোট হুজুর খুশিতে মহিলাটাকে জাপটে ধরে বলল, ওই যে দেখো, তোমার ছেলের বেগম, তোমার মহলে ছোট রাজরানী। মহিলাটি চশমা ঠিক করে অর্ণির দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, এত চমৎকার মেয়ে, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের আলো আমার ঘরে উঠবে। হাসেম, যাও খোঁজ নাও ওই মেয়েটাকে, আগে তো কখনো এখানে দেখিনি। হাসিম মুখ কাচুমাচু করে বলল, আম্মি, হুজুর কোন মেয়ের কথা বলছে সেটা তো আমি দেখিনি। তো কার খোঁজ নেব আমি, বলুন তো? হাসিমের অভিমানী মুখটা থেকে ছোট হুজুর কুটকুট করে হেসে বলল, এসো এসো হাসিম, দেখে যাও তোমার ছোট্ট হুজুরানিকে। হাসিম উৎফুল্ল হয়ে এগিয়ে এসে চোখ বরাবর করে বলল, মাশাল্লাহ ছোট হুজুর, যেমন আপনার রূপ তেমন ছোট হুজুরানির রূপ, একদম খাপে খাপ। ছোট হুজুর হাসিমের কথা মাঝপথে থামিয়ে বলল, খাপে খাপ হাসিমের বাপ, এবার যাও, দেরি করো না, শুভ কাজে দেরি করতে নেই। প্রশিক্ষণের কাজ কিছুটা হয়ে এলে বিশ্রামের জন্য সবাই সবার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে আবার শুরু হবে, তাই কাব্য ও অর্ণিও ফিরে এলো ঘরে। আসার সাথে সাথে খাবার পৌঁছে যায় ওদের রুমে। কাব্য কোনোভাবে দরজা বন্ধ করে এগিয়ে আসে অর্ণির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, আজ তোমার দিক থেকে চোখ সরাতে পারছে না কেন বলো তো? একদম পাগল বানিয়ে ফেললে যে আমাকে। বলেই মুখের পাশ দিয়ে চুলগুলো কানের কাছে গুজে কানের নিচে একটা চুমু এঁকে দেয় কাব্য। তারপর কিছুক্ষণ অর্ণির দিকে তাকিয়ে ছোট ছোট ডুবি দেয়। আজ যেন অর্ণির নিজেও কাব্যর ডাকে সাড়া দিচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে কাব্য অর্ণির দিকে তাকাতে পারছে না। লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে মন চাইছে। চোখ বন্ধ করে পা দুটো দিয়ে লাফালাফি করে কাব্য বলল, অর্ণি, আমার খুব লজ্জা করছে, তুমি আমার দিকে তাকাবে না প্লিজ? অর্ণি হি করে হেসে ফেলল কাব্যর কথায়। এদিকে শুভ্র শান্ত দৃষ্টিতে সকালের পত্রিকা পড়ে যাচ্ছে। সকালে তার পড়া হয়নি। মিষ্টিকে ডেকে চা দিতে বললে, দেখেছ, দেশটা একদম রসাতলে গেল। দেখো দেখো দেখো, কি ছোট ছোট ছেলে মেয়ে পালিয়ে গেল প্রেম করে। আমার ছেলে এমন হলে না, পাতাল থেকে খুঁজে এনে গুলি করে মারতাম। মিষ্টি এসে বলল, তোমারও ছেলে আছে, দেখে শুনে রেখো। শুভ্র দাঁত বের করে বলল, আমার ছেলে একদম আমার মতো হয়েছে, মেয়েদের প্রতি ইন্টারেস্ট কম, বউ ছাড়া কোথাও চোখ দেয় না। ওদের কথার মাঝেই শুনতে পেল অভ্রর ছোট্ট ছোট্ট বলি, এসো এসো, সাবধানে এসো, জামাটা আমি ধরি, তুমি উঠতে পারবে না তো? আচ্ছা এসো তো। পাপা, দেখো কাকে এনেছি। অভ্রের হাত ধরে ছোট্ট একটি মেয়েকে দেখে শুভ্রের চোখগুলো গোল গোল হয়ে গেল। মিষ্টি মুখে হাত দিয়ে হেসে বলল, একদম বাপের মতো হয়েছে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। গালফুলি শুভ্র বসে আছে। শুভ্রের করুণ অবস্থা দেখে মিষ্টি মুখ টিপে টিপে হাসছে। মাঝে মধ্যে দু একটা খোঁচা মারা কথাও শুনতে ছাড়ছে না। শুভ্রের দিকে তাকিয়ে শুভ্র ভাবুক দৃষ্টিতে চিবুক আঙ্গুলে বুলাচ্ছে। বার কয়েক জিজ্ঞাসা করলো, ও পাপা, কথা বলছো না কেন তুমি? আমার বান্ধবীকে ওয়েলকাম করলে না? ব্যাপারটা আমার জন্য দুঃখজনক। শুভ্র হ্যাঁ বলে অভ্র গাল টেনে দিয়ে বলল, কে ও? অভ্র খুশি হয়ে বলল, আমার বান্ধবী সামিরা। সামিরা পাপাকে হাই বলো। সামিরা তার ছোট ছোট হাত নাড়িয়ে হ্যালো বলে দিল। শুভ্র ঠোঁট চওড়া হাসি দিল। ফের অভ্রকে বলল, এত ছোট বয়সে বান্ধবী নিয়ে আসছিস বাড়িতে? অভ্র ছোট দাঁতগুলো বের করে বলল, আনবো না, আমাকে তো বিয়ে করতে হবে। শুভ্র থোতা মুখটা ভোতা হয়ে গেল ছেলের উত্তর শুনে। মাথায় হাত দিয়ে বলল, এই ছোট বয়সী বিয়ে? অভ্র দুই হাত মুখ ঢেকে বলল, হ্যাঁ, কাব্য ভাই তো বিয়ে করলো, এবার তো আমার সিরিয়াল। শুভ্র চোখ মুখ খিচে বলল, কাব্য তোর বড় হয়েছে, ওর 18 বছর হয়েছে, তুই তো এখনো পুচকে। অভ্র নিজের চুলে হাত বুলিয়ে, তাতে কি, আমি 18 বছর পর্যন্ত সামিরার সাথে প্রেম করব, তারপর বিয়ে করব। কাব্য ভাই তো ছোটবেলা থেকে সামিরার মতো কিউটি পিউটিকে পাইনি, তাই প্রেম করতে পারিনি। বেচারা কাব্য ভাই। মিষ্টি রেগে গিয়ে বলল, এই তোরা তো প্রেম ভালোবাসা শিখাইছে কে রে? অভ্র আঙুল উঁচু করে শুভ্রকে দেখিয়ে বলল, পাপা। অন্যদিকে প্রশিক্ষণের কাজ শেষ হলে সন্ধ্যায় কাব্য রেস্ট করছে তার ঘরে। এত তো পরিশ্রম সে আগে কখনো করেনি। খাটের এক কোনায় বসে আছে অর্ণি। অর্ণিকে টেনে নিয়ে নিজের বুকের ওপর শুইয়ে দিয়ে বলল, এত তো কষ্ট করতে হয়, তুমিও করেছিলে বুঝি? অর্ণি কাব্যর বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করছে। মাথা নেড়ে বলল, হ্যাঁ শিখেছি তো, কাল থেকে আর কষ্ট হবে না। দেখো
বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে অর্ণি নিজেকে ছাড়িয়ে বাইরে বের হলো। কাব্য বের হলো না, শরীর তার প্রচুর খারাপ, তাই চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে সে। অর্ণি দরজা খুলতে সামনে এত এত জিনদের দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। ব্রুকুচকে সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কোনো দরকারে আমাদের কাছে এসেছেন আপনারা? কেউ জবাব দিল না। দূর থেকে হাসেম ছুটে এসে জিজ্ঞাসা করলো, আমার কিছু জানার আছে। অর্ণি সম্মতি দিল। হাসেম সম্মতি পেয়ে তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার নাম কি? আগে তো কখনো দেখিনি এখানে, নতুন এসেছেন নাকি? অর্ণি হালকা হেসে বলল, আস্তে ধীরে জিজ্ঞাসা করুন। একসাথে এত প্রশ্ন উত্তর কীভাবে দিব? আমি বলি শুনুন, আমি অর্ণি শাহরিয়ার। আমি মানুষের মতোই মানুষদের রাজ্যে বসবাস করি, তাই এখানে আসা হয় না তেমন। প্রশিক্ষণের জন্য এসেছি, তাই হয়তো দেখেননি। অর্ণির নামের সাথে শাহরিয়ার শুনে হাসেম আর কিছু জিজ্ঞাসা করল না। অর্ণি সবার থেকে অনুমতি নিয়ে দরজা বন্ধ করে দিল। ফের গিয়ে কাব্যর বুকের উপর শুয়ে কাব্যর এক হাত নিয়ে নিজেকে আবদ্ধ করে নিল। কাব্য আস্তে জিজ্ঞাসা করলো, কে এসেছিল? অর্ণি আস্তে জবাব দেয়, চিনি না তো আমি। এখানের কেউ হবে হয়তো, নতুন দেখেছে তাই জিজ্ঞাসা করলো আমি কে। এত কথা বলো না, ঘুমাতো তুমি। হাসিমকে ছোট হুজুরকে পুরো বিষয়টা জানালো। অর্ণি শাহরিয়ার নামটা শুনে ভাবলো অর্ণি শব্দের মেয়ে, তাই আরো খুশি হলেন সে। হাসিম কানের কাছে এসে বলল, ছোট হুজুর, হুজুরানি কিন্তু সামনাসামনি আরো সুন্দর, আর কি মিষ্টি মুখের বলি। ছোট হুজুর বুকে হাত দিয়ে বলল, অর্ণি শাহরিয়ার। হাসিম, অন্যের হবু বইয়ের দিকে নজর দেওয়াটা কিন্তু খারাপ। তুমি ছোট হুজুরের সামনে খারাপ কাজ করেছো। হাসিম মাথা নাড়িয়ে কয়েকবার না করলো। ছোট হুজুর ধীর পায়ে এগিয়ে এলো অন্দরমহল থেকে। মা ডেকে বলল, আম্মাজান, আপনি হবু ছোট বৌরানীর নাম অর্ণি শাহরিয়ার। শব্দের মেয়ে মনে হচ্ছে, তাহলে এবার বিয়েটা আটকে যাচ্ছে না তাই না? আমি একবার মেয়েটার সাথে কথা বলতে চাই। অন্দরমহল থেকে অনুমতি আসলো যাওয়ার। আজ পূর্ণিমা, রোদ ঘরে ঘুমিয়ে আছে। তার খেয়াল ছিল না আজ পূর্ণিমা। শব্দ রোজকার মতো আজও রোদকে দেখতে যায় শব্দ। রোদের মাথার পাশে একটা মুকুট জলজল করে আলো ছড়াচ্ছে, লাল রঙের আলো। শব্দ এগিয়ে যায় সেদিকে। মনে পড়ে এটাই ছিল সেই মুকুট যার জন্য 18 বছর আগে ঝামেলা হয়েছিল। শব্দ মুকুটটি ধরতে যাওয়ার আগেই তার হাতটা খপ করে ধরে ফেলে রোদ। শব্দকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মুকুটটি হাতে নিয়ে নিজের মাথায় পরে নেয়। সাথে সাথে অদ্ভুত শক্তি চলে আসে, চোখগুলো লাল হয়ে যায়। শব্দ রোদকে ধরার জন্য এগিয়ে আসতে আবারও একবার ছিটে পড়ে গেল শব্দ। শব্দ বুঝতে পারল সব নষ্টের মূল ছিল এই মুকুট, যার কথা শব্দের আগে মনে ছিল না। নিজের বোকামির জন্য নিজেকেই দোষারোপ করছে শব্দ। কোনোভাবে রুম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। শব্দ পিছু নিতে গেলে শুভ্র শব্দকে আটকে দেয়। পরের দিন সকাল সকাল ছোট হুজুর হাসিমকে নিয়ে পৌঁছে যায় অর্ণির ঘরের সামনে। শব্দের ঘর এটা দেখে ছোট হুজুর আরও শিওর হন অর্ণির শব্দের মেয়ে। দরজায় ঠকঠক আওয়াজ হতেই ভেতর থেকে কাব্য দরজা খুলে দেয়। বুরুকুচকে জিজ্ঞাসা করে, কি চাই আপনাদের? হাসিম আকবরে বলে, অর্ণি শাহরিয়ার আছেন? কাব্য ছোট হুজুরকে অপদামস্তক দেখে বলল, আপনি কে? হাসিম জবাব দেয়, উনি এখানকার রাজপুত্র রাতুল। আপনি এত প্রশ্ন করছেন কেন? ডাকুন না ছোট হুজুরানীকে। কাব্য মুখে বিড়বিড় করে বলে, ছোট হুজুরানীটা আবার কে? অর্ণিকে এদেরকে চেনে? ঘরের ভেতরে তাকিয়ে ডাক দেয় কাব্য। অর্ণি চোখ ডোলতে এগিয়ে এসে দরজার দিকে তাকায়। সদ্য ঘুম থেকে উঠে জেগে ওঠা স্নিগ্ধ চেহারা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রাতুল। বিষয়টা কাব্যর মোটেই ভালো লাগলো না। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অর্ণি সে জিজ্ঞাসা করলো, কি চাই? কার আপনারা? এবার রাতুল হেসে জবাব দেয়, আমি রাজকুমার রাতুল, আপনার সাথে কথা বলতে চাই অর্ণি শাহরিয়ার। আমি কথা ঘুরিয়ে পিছিয়ে বলতে পছন্দ করি না, আমি সোজাভাবে বলছি, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার বেগম হবেন? কথাটা শোনার সাথে সাথে অর্ণির মুখটা চুপসে যায়। পাশে দাঁড়িয়ে থাকা সদ্য বিয়ে করা জিনবরের দিকে তাকিয়ে ভয় ভয় জিজ্ঞাসা করলো, আপনি কি বলছেন এসব? এত কিছুতে কাব্য রাগ হওয়ার কথা, রেগে দু এক ঘা বসিয়ে দেওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে তার প্রচণ্ড হাসি পাচ্ছে। মুখ চেপে হাসি আটকে রাখছে, কিন্তু শেষ পর্যায়ে আর না পেরে হিহি করে হেসে ফেলল। এগিয়ে এসে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, করবে না কেন? অবশ্যই বিয়ে করবে। এই অর্ণি বলো, তুমি রাজি না? হ্যাঁ রাজি। আপনি এখন যান, বিকেলে আসবেন, আমি অর্ণির সাথে আলাদা কথা বলিয়ে দেবো আপনাকে। বলে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে হাসিম জিজ্ঞাসা করলো, আরে আপনি কে? কাব্য গলা উঁচু করে বলল, আমি কাব্য শাহরিয়ার। হাসিম রাতুলকে বলল, ছোট হুজুর, উনি মনে হয় আপনার শালা, চলুন বিকেলে আসবো আবার। অর্ণি বেজায় রেগে আছে কাব্যর এমন ব্যবহারে। কেন বলল না অর্ণি তার বউ? কাব্য হেসেই চলেছে। কাব্যর হাসির শব্দ অর্ণির কানে গেলেই অর্ণি আরও রেগে ওঠে। তাই কাব্য মুখের ভেতরে কাঁথা ঢুকিয়ে হেসে চলেছে। কিছুক্ষণ পরে অর্ণি পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি মনে হয় একমাত্র জিন যে তার বউয়ের বিয়ে ঠিক করে দিচ্ছে। আমার যে কি হবে? তুমি আবার রাজি হয়ে যেও না। আমি শুধু ছোটখাটো একটা ছ্যাঁকা দিব ওনাকে। প্রেম করে ছ্যাঁকা দেওয়ার কপাল তো আর হলো না। রাগ কোনো রাতুলের হুবু বেগম আর আমার লিখিত বেগম। উঁচু ঢিপির উপরে বসে আছে কাব্য, হাতে বেশ কয়েকটা কাকড়। কাকড়গুলো কিছুক্ষণ পরপর দূরে ঢিল মারছে। 7 থেকে 8 হাত দূরেই অর্ণির সাথে দাঁড়িয়ে আছে রাতুল। ব্রুকুচকে নাক ফুলে অন্যদিকে তাকাতেই চোখের সামনে দেখতে পেল হাসিমের বড় বড় দাঁতগুলো। সে তার ছোট হুজুরের বিয়ে উপলক্ষে বেশ খুশি, তাই দাঁত বের করে হেসে যাচ্ছে। অন্যদিকে অর্ণির সামনে হাত বাড়িয়ে রাতুল হাঁটু গেড়ে বসে জিজ্ঞাসা করলো, আমি আপনার মায়ে পড়েছি। মায়া বলতে বুঝে নিতে পারেন ভালোবাসা, যাকে বলে প্রথম দেখায় ভালোবাসা। সেদিন সূর্যের লাল রোশনি আপনার মুখের উপর দেখে বড্ড লোভ হলো। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার এই ঘোর লাগা মুখটা দেখে বেঁচে থাকবো। আর কি,
চলেই এলাম আপনার কাছে। আপনি দয়া করে এই অধমকে রহম করুন, কি করবেন না? অর্ণি কাচুমাচু করছে। কাব্য দিকে তাকিয়ে চোখে দুষ্টামি নিয়ে বলল, ওনার সমস্যা না থাকলে আমার কোনো সমস্যা নেই। রাতুল ঘুরে কাব্যর দিকে তাকালো। কাব্য কেমন দুঃখী দুঃখী মুখ করে তাকিয়ে আছে। রাতুল বলে, আমার শালাবাবুর আর কি সমস্যা থাকবে? দুলাভাই হিসেবে আমাকে পছন্দ হবে না? তার মতো আমি সুদর্শন না সেটা ঠিক, কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। আর টাকা পয়সা বলতে এই রাজ্য রাজকুমার আমি, সমস্যা হবে কোনো? কাব্যর মুখটা দেখে অর্ণির মনে মনে হাসছে। হুট করে কাব্য বসা থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে অর্ণির হাতটা ধরে টানটানতে নিয়ে চলে গেল। রাতুল ফ্যাল করে তাকিয়ে রইল অর্ণির যাওয়ার দিকে। বাড়িতে এসে অর্ণিকে ভেতরে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় কাব্য। অর্ণিকে ছেড়ে দিয়ে গাল দুটো ফুলে বিছানায় হাত পা গুটিয়ে বসে রইল কিছুক্ষণ। অর্ণি একদম কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জনাবের? কাব্য আর চোখে তাকিয়ে অর্ণিকে একবার দেখে মুখ ফিরে নিল। অর্ণি ফের জিজ্ঞাসা করলো, রাগ হয়েছে খুব? আমারও হয়েছিল। নিজের বিয়ে করা বউকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার মজাটা এবার বুঝুন। বেশ হয়েছে, আমি হ্যাঁ বলে দিয়েছি। আপনার বউ আছে আরেকটা, আপনি তাকে নিয়ে থাকবেন। আমি আমার নতুন জামাই নিয়ে থাকবো। আমার লিখিত জামাই এবং হবু এক্স জামাই? কাব্য রেগে গিয়ে বলল, কি বললে তুমি? এক্স জামাই আমি? এবার অর্ণি পাল্টা রাগ দেখে বলল, তুমি যে বললে ছোট হুজুরের হবু বেগম, সেটা বলার সময় মনে ছিল না তোমার? এবার কাব্য একদম বাচ্চাদের মতো মুখ ফুলে কান্না করে অর্ণিকে জড়িয়ে ধরল। অর্ণি সান্ত্বনা দিয়ে যাচ্ছে আর বলছে, থাক থাক, বৌহারি এত কেতো না। রোদের কোনো খবর পাওয়া গেল না একদিনের মধ্যে। শব্দ অস্থির হয়ে আছে গতকাল থেকেই। কাব্য যদি এসে জানতে পারে রোদ নেই, তাহলে সে আবার কাব্যর কাছে দোষী হবে, আবার দূরত্বের সৃষ্টি হবে। সে এটা কোনোভাবেই চায় না। তাই রোদকে খুঁজতে বেশ আগ্রহ দেখাচ্ছে সে, তবে শুভ্র বাধা দিচ্ছে। শব্দের ওপর রোদ ক্ষেপে আছে। এখন শব্দকে পেলে কিছু একটা করে দিতে পারে, তাই শুভ্র যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। শব্দ নিরুপায় হয়ে নিজের রুমে চুপচাপ বসে আছে। কাউকে উকি দিতে দেখে বলল, ভেতরে এসো। ইসমাম ভেতরে এসে মাথা নিচু করে দাঁড়ালো। ইসমামকে উদ্দেশ্য করে শব্দ জিজ্ঞাসা করলো, কোনো কিছু দরকার? টাকা লাগবে? তোমার বাবার অবস্থা এখন কেমন? আমি এত ব্যস্ততার মাঝে একদম ভুলে গিয়েছিলাম। ইসমাম কেঁদে বলল, বাবা, আমার বাবার বেঁচে নেই। অবস্থা যথেষ্ট ভালো ছিল, আর দু একদিন পরে বাড়িতে আনতে পারতাম, কিন্তু হুট করেই মৃত্যু হলো। বুঝতে পারছি না কেন এমন হলো। ইসমামের খবরে শব্দ চমকে ইসমামের দিকে তাকায়। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, কষ্ট পেও না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করো তিনি যেন ভালো থাকে। সবাইকে তো একদিন যেতেই হবে। ইসমাম মাথা নাড়িয়ে বলল, আরো কিছু বলার ছিল বাবা, বলবো? শব্দ সম্মতি দিল। শব্দের সম্মতি পেয়ে কাছমাছি হয়ে ইসমাম বলল, বাবা, আমার আর কাব্যর বিয়ে তো অনেকদিন হয়ে গেছে। আমরা একসাথে থেকেছি অনেকদিন। আমরা তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি বিশ্বাস করি আমাদের দুজন দুজনের প্রতি এখনো ভালোবাসা আছে। আপনি তো সবই জানেন, আমি টাকার জন্য বিয়েটা করলেও ভালোবেসে ফেলেছি কাব্যকে। আমি ওর সাথে থাকতে চাই। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই এখন। বিয়ের পর মেয়েদের স্বামীর কাছেই তো তার ঠিকানা। আপনি আমার উপর অবিচার করবেন না। দেখুন, অর্ণিকে তো জিনরাজ্যের রাজকুমার বিয়ে করতে চায়। আপনি অর্ণিকে তার কাছে বিয়ে দিয়ে দেন। কাব্য তো আমাকে ভালোবাসে, সে অর্ণির সাথে সুখী নয়, এটা আমার বিশ্বাস। আমাদের দুজনকে আপনি এক করে দেন। শব্দ হেসে পায়ের উপর পা তুলে বলল, তোমার মানুষেরা খুব বোকা জানো। হতে পারে কাব্যকে ভালোবাসাটা তোমার সত্যি, তবে মিথ্যা বলার বা কিছু লুকাতেও জানো না তোমরা। তুমি ভুলে গেছো তুমি মানুষ। তোমার জিনরাজ্যে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ, কেউ নিয়ে গেলেও ঢুকতে পারবে না। আমি জিন হয়ে জিনরাজ্যের রক্ষক হয়ে এই খবরগুলো আমার কাছে পৌঁছায়নি, অথচ তুমি মানুষ হয়ে জেনে গেলে। বিষয়টা একটু সন্দেহজনক না? যাই হোক, আমি কারোর উপর অন্যায় করি না। কাব্য যদি তোমাকে চায়, আমি কথা দিচ্ছি তোমাদের মিলিয়ে দেব। এবার তুমি যেতে পারো। শব্দ দেরি না করে সোজা জিনরাজ্যের উদ্দেশ্যে রওনা দিল। ইসমাম এই খবরটা জানলো কিভাবে? ইসমামের সাথে ইমার যোগাযোগ থাকাটা স্বাভাবিক, তবে ইমা তো জিনরাজ্যে ঢুকতে পারবে না। তাহলে খবরটা কি দিল? ইসমামের বাবারই বা হঠাৎ কি হলো? কেউ খুন করে ইসমামের সরলতার সুযোগ নিচ্ছে নাকি? এগুলো ভাবতে ভাবতে জিনরাজ্যে পৌঁছে যায় শব্দ। কাব্যর ঘরের সামনে সে দরজার আওয়াজ করলো। ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে শব্দ আওয়াজ করলো। কাব্য রেগে মেগে দরজা খুলে বলল, ভাই, আপনি আর আসবেন না তো? অর্ণি আমার বিয়ে করাবো। শব্দ চোখ বড় করে বলল, তব্দ ভাই বলার অভ্যাস তো যাবে না। শব্দকে দেখে জিভে কামড় দিয়ে দরজা ছেড়ে দাঁড়ালো কাব্য। শব্দ ভেতরে আসতেই অর্ণি খুশি হয়ে এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে হাসিমুখে বলল, বাবা, আপনি কেমন আছেন? আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, আমাকে নিয়ে চলুন না। বলে কাব্যকে দেখে জিব্বা বের করে ভেঙিয়ে দিল। শব্দ মুচকে আসলো। অর্ণির মাথায় হাত বুলে বলল, এটা তো তোমার মনের কথা না মা। আর কয়েকটা দিন থাকো, আমি তোমাকে নিয়ে যাব, কেমন? অর্ণি মাথা নাড়ায়। কাব্যকে কাছে ডেকে শব্দ বলল, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি তোমাকে। ইসমাম এসেছিল, কেঁদে কেঁদে বলল সে তোমাকে ভালোবাসে। তুমি নাকি তাকে ভালোবাসো? তুমি কি তাকে ভালোবাসো? তার সাথে থাকতে চাও? কাব্য অবাক হলো। অর্ণির দিকে একবার তাকালো। অর্ণির মুখটা চুপসে গেছে নিমিষেই, তবে সেটাকে লুকিয়ে মুখে কৃত্রিম ফুটিয়ে নিল। কাব্য শব্দকে বলল, এটা মানছি ইসমামের উপর ভালো লাগা ছিল আমার, তবে সেটা এখন নেই বর্তমানে। আমি অর্ণিকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই। তুমি ইসমামকে বলে দিও। শব্দ মাথা নাড়ালো। কাব্যর উত্তরে অর্ণির মুখটা খুশিতে চকচক করে উঠল। শব্দ ফের বলল, আরও এক কাহিনী হয়েছে কাব্য। তোমার মা গত রাতে বাড়ি থেকে বের হয়েছে। যাওয়ার আগে আমাকে আঘাত করেছে। মাথার মুকুট ছিল একটা, কিন্তু এখন সে কোথায় আছে আমার জানা নেই। আমি খুঁজতে চেয়েছি, তবে তোমার শুভ্র চাচা আমাকে সেই সুযোগ দেয়নি। কাব্যর এক মুহূর্তের জন্য মনে হলো সে আবার তার মাকে হারিয়ে ফেলেছে।
অনি লাফিয়ে উঠে বলল, আমি জানি মাম্মাম কোথায় আছে, আমি চিনি সে জায়গাটা, আগে প্রায় যেত সেখানে, আমিও বহুবার গিয়েছি, আমি আপনাকে নিয়ে যেতে পারবো। শব্দ স্বস্তির নিঃশ্বাস ফেললো। কাব্যকে উদ্দেশ্য করে বলল, আরও একটা খবর আছে তোমার জন্য কাব্য। অনিকে যে রাজকুমার বিয়ের প্রস্তাব দিয়েছে সেটা ইসমাম জেনে গেছে। আশ্চর্যের বিষয় এটাই যে এটা আমি জানতাম না, অথচ ও মানুষের খবরটা পেল। কে জানালো এই খবরটা ওকে? যাই হোক, তোমার চিন্তা করো না, সবটা আমি সামলে নিচ্ছি। অনির বিষয়টা নিয়েও ভেবো না, আমি আছি তোমাদের সাথে। এখন যাই আমি। সেদিন আর কোনো ঝামেলা হলো না, তবে রোদের কথা কাব্যর মাথা থেকে গেল না। পরের দিন আবারও দরজা খুলতে দেখতে পেল রাজবাড়ির সাজগোজ নিয়ে দাঁড়িয়ে আছে কিছু জিন। কাব্যর বুঝতে বাকি রইল না বিষয়টা কি ঘটেছে। অর্ণিকে নিয়ে বেরিয়ে এসে সালাম দিয়ে রানীকে কাব্য বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানকার রানী, অর্থাৎ রাতুলের মা। রানী মাথা নাড়লেন। কাব্য এবার হালকা রেগে বললেন, আমি কাব্য শাহরিয়ার, আহনাব শাহরিয়ার শব্দের একমাত্র ছেলে। আপনাদের সুবিধার্থে বললাম, আহনাব শাহরিয়ার শব্দের কোনো মেয়ে নেই। অনি শাহরিয়ার আমার শুদ্ধ বিয়ে করা বউ, যাকে আপনারা বউ বানানোর স্বপ্ন দেখছেন। কাব্যর কথা অবাক হল রানী, কিন্তু ছেলের ভালোবাসাকে সে এভাবে শেষ হতে দিতে পারে না। অজ্ঞতা জোর করে যেভাবে হোক অর্ণিকে নিজের ছেলের বউ বানানোর সিদ্ধান্ত নেন তিনি। তাই হাঁক ছেড়ে বললেন, কাব্য শাহরিয়ারকে আটক করো তোমরা, আর অনি শাহরিয়ারকে আমার মহলে নিয়ে চলো। খুব শীঘ্রই আমার ছেলের সাথে তার বিয়ে হবে। রাতুলের মুখোমুখি বসে আছে শব্দ। তার ছেলেকে বন্দি করার খবরটা তার কাছে পৌঁছাতে দেরি হলো না। এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে এসেছে এখানে। রাতুল শব্দকে আগে কখনো দেখেনি, তাই ঠিক চিনতে পারল না। শব্দ এখানে থাকে না, ছোটবেলা থেকেই পাকাপোক্তভাবে মানুষের সমাজে থাকা শুরু করে। রাতুলের জন্মের পর কয়েক মুহূর্ত ছাড়া জিনরাজ্যে আসেনি শব্দ। রাতুল শব্দের নাম শুনেছে অনেকবার। শব্দ রাগে ফুঁসছে, তবে বেশিটা প্রকাশ করছে না সে। তার সামনে রাতুলের পায়ের উপর পা তুলে বলল, আপনি কে? শুনলাম আপনি কাব্যর বিয়ের কথা বলতে এসেছেন। ওর ভাই নাকি আপনি? শব্দ রাগে চোখে তাকিয়ে বলল, আপনার সুবিধার্থে জানিয়ে রাখি, আমি কাব্যর বাবা, আহনাব শাহরিয়ার শব্দ আমি। রাতুল অবাক হয়ে তাকায়। ভেবেছিল শব্দ আরও বয়স্ক হবে, জিনদের বয়স বেশি হলেও চেহারায় তেমন প্রভাব পড়েনি এটা ঠিক, তবে এতটা সুদর্শন হবে সেটা বুঝতে পারিনি। পানামে থতমত খেয়ে বলল, মাফ করবেন, আমি বুঝতে পারিনি, বলুন কি বলবেন। শব্দ তো দেয় কাব্যকে আটকে রাখার কারণ। রাতুল মাথা নিচু করে বলল, কোনো কারণ নেই তেমন। কাব্যকে আমাজান আটক করেছে। আমার অনেকে পছন্দ হয়েছে, বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম আমি। তখন আমি জানতাম না অর্ণি বিবাহিত, কিন্তু আমাজান সেটা জানার সাথে সাথে অর্ণিকে তুলে এনে কাব্যকে আটক করে দিল। আমি বোঝানোর চেষ্টা করেছি, তবে তার ভাষ্যমতে তিনি তার ছেলের পছন্দকে এভাবে ভেসে দিতে পারেন না। আমি আমাজানের সাথে কথা বলে দেখুন দয়া করে। শব্দ মাথা নাড়িয়ে বিড়বিড় করে বলল, সব জায়গায় এই মহিলার নাক গলাবেই, নাক গলানো ছাড়া কি এদের কোনো কাজ নেই? পরে রাতুলকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনার আম্মাজানকে ডাকুন, আমি কথা বলবো তার সাথে। রাতুল সম্মতি জানিয়ে ভেতরে গেল। কিছুক্ষণ পরেই ফিরে আসলো রাতুলের মাকে নিয়ে। শব্দকে থেকে দাঁত বের করে হেসে বলল, তা শব্দ সাহেব কতদিন পর, কি কারণে এখানে? শব্দ রাতুলের মায়ের দিকে না তাকিয়ে বলল, আমার ছেলেকে আটকে রেখেছেন, তারপরও আপনি আশা করেন আমি এখানে থাকবো? আমার এখন এখানে থাকাটা অস্বাভাবিক মনে হচ্ছে। রাতুলের মায়ের অপমান বোধ হলো। মুখ গম্ভীর করে বলল, এটা রাজকীয় বিষয়, এই বিষয়ে আপনাকে কথা বলতে হবে না। আপনার ছেলে অন্যায় করলে তার শাস্তি তাকে পেতে হবে না? শব্দ রয়েছে বলল, ঠিক বলেছেন, অন্যায় করলে শাস্তি তো দিতেই হবে, তবে আমার ছেলে কোনো অন্যায় করেনি। ছোটবেলা থেকে যেমনই হোক সেই শিক্ষা আমি তাকে দেইনি। বিয়ে করাটা যদি অপরাধ হয় তাহলে আপনারও সমান দোষে দোষী। আপনাদের উচিত আমার ছেলের সাথে জিন কারাগারে থাকা। আর হ্যাঁ, রাজকীয় বিষয়, যখন রাজ্যে হামলা হয় তখন কোথায় থাকে আপনাদের রাজকীয় বিষয়? তখন তো শব্দ শাহরিয়ার সহ পুরো জিন রাজ্যের জিনদের দরকার পড়ে। আপনার তো তখন এখানে আসেন না। যাই হোক, রাজকীয় বিষয় আপনার শাড়ির আঁচলে বেঁধে রাখুন। আপাতত আমার ছেলে এবং ছেলের বউকে আমার হাতে তুলে দিন। রাতুলের মা রাগ দেখিয়ে বলল, যদি ওদের না ছেড়ে দিই? শব্দগুলো ভাব দেখাচ্ছেন। আহনাব শাহরিয়ার শব্দের সাথে ভাব দেখাচ্ছেন, জানেন এর ফল কি হবে? আমি কিন্তু ভালো করে জানি কিভাবে ছাড়িয়ে নিতে হয়। আপনি আমার কথায় রাজি হচ্ছেন কি না আমাকে জানান। রাতুলের মা বেজায় রেখে জানালেন, না, আমি রাজি নই। আমি দেখি আপনি রাজ্য ও রাজার হুকুম অমান্য করে কি করতে পারেন। শব্দ হাতে তালু ঘেঁষে উঠে দাঁড়িয়ে বলল, আমি ভেবেছিলাম আপনার রাজ্য ওর প্রজাদের দিকে বিশেষ খেয়াল রাখবেন, তাই এবারের রাজা নির্বাচনের দিকে আমি যেতে রাজি হইনি। তবে আপনাদের অহংকার দেখে আমি সেদিকে যেতে বাধ্য হচ্ছি বলে কারাগারের দিকে রওনা দিল। প্রতিটি রক্ষী শব্দকে সম্মান করে এগিয়ে আসেনি, বরং তারা কাব্যকে সসম্মানে শব্দের হাতে তুলে দেয়। শব্দ কাব্যকে নিয়ে পুনরায় একই জায়গায় এসে রাতুলকে বলল, আমি আশা করি তুমি তোমার মায়ের মতো ব্যবহার করবে না। অন্তর্মহলে পুরুষদের প্রবেশ নিষেধ বলেই আমি আমার মেয়েকে নিতে আসতে পারিনি। তুমি সসম্মানে তাকে আমার কাছে ফিরে দাও। রাতুল মাথা নাড়িয়ে দ্রুত অন্তর্মহলে চলে যায়। পেছন থেকে রাতুলের মা কয়েকবার ডাক দিল, রাতুল শুনল না। অর্ণিকে নিয়ে এসে শব্দের হাতে দেওয়ার পরে মনে হলো তার নিচের পরানটা শব্দের হাতে তুলে দিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই তার। অর্ণি যাওয়ার দিকে রাতুল ছলছল চোখে তাকিয়ে রইল। রোদকে খুঁজে বের করাটা দরকার, তাই কাব্যকে রেখে অর্ণিকে নিয়ে শব্দ হাজির হয় রোদের গুপ্তমহলে। জিনরাজ্য ছাড়িয়ে বদজিনদের আস্তানায় এই গুপ্তমহল। রোদ বসে আসে সিংহাসনে, তার মাথায় মুকুট। সমস্ত বদজিনেরা তার সামনে বসে মাথা নিচু করে বসে আছে। শব্দ যেতে চাইলে অর্ণি শব্দকে টেনে ধরে বলল, বাবা, যাবেন না আপনি। এখন এখানে শক্তি দেওয়া নেওয়া হচ্ছে, আপনি একা পারবেন না তাদের সাথে।
আমরা তাদের গতিবিধি লক্ষ্য করি, তারপর তাদের পরিকল্পনাগুলি শুনি আগে। লুকিয়ে থাকুন কিছুক্ষণ। শব্দ অন্যের কথা মতো লুকিয়ে রইল। তবে অশুভ শক্তির আশেপাশে শুভ শক্তি আসলে তো ঝামেলা হবেই। অশুভ শক্তির জিনেরা টের পেয়ে তাদের মহলে শুভ শক্তির আগমন। তারা ছোটাছুটি করে খুঁজতে শুরু করে। দূর থেকে রোদের চোখ পড়ল শব্দের চোখের ওপর। চোখাচোখি হতেই রোদের মুখ ফুটে অস্পটস্বর বের হয় শব্দ। শব্দ দূর থেকে রোদের মুখে নিজের নাম উচ্চারণ হতে দেখে আবেগে হয়ে যায়। চোখ থেকে গড়িয়ে পড়ে দুফোঁটা পানি। অর্ণিকে উদ্দেশ্য করে বলল, অর্ণি চলো, এখানে থাকাটা একদম ঠিক হবে না, একদম তাড়াতাড়ি চলে আসো। অর্ণির হাত ধরে উড়ে বের হয়ে আসে মহল থেকে, পেছনে ফেলে আসা কিছু আবেগটা ও ভালোবাসা মানুষটাকে। বিকেলে ঘনিয়ে এসেছে, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। শব্দমাত্রে রওনা হয়েছে মানুষ সমাজের মাঝে। এর মধ্যে ঘটল এক কাণ্ড। চারিদিকে হইচই শুরু হয়েছে। এক একজন জিনকে ধরে মেরে ফেলা হচ্ছে। চিৎকার শুনে শব্দ এগিয়ে আসলো সামনে। রোদ তার সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। জিন রাজ্যে মানুষ প্রবেশ নিষেধ হলেও বদজিনের রানী হওয়ার সুবাদে জিন রাজ্যে ঢোকার শক্তি রোদ পেয়ে গেছে, তাই হামলাটা সে করেই বসলো। তবে মনে হচ্ছে এটা ছোটখাটো ভয় দেখানোর একটা আক্রমণ। চূড়ান্ত আক্রমণ এখনো বাকি আছে। রোদের মুখোমুখি হয়ে বেশ কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে শব্দ। রোদের সাথে এভাবে লড়াই করতে হবে। তবে শব্দ তার প্রতিজ্ঞা ও কর্তব্যের প্রতি সচেতন। প্রথমে চিৎকার করে রোদকে উদ্দেশ্য করে বলল, তুমি চলে যাও রোদ, তুমি জিততে পারবে না, হেরে যাবে তুমি, আর হারবার অভ্যাস তোমার নেই, তাই তোমার চলে যাওয়াই সবাই। রোদ পিছু হাঁটল না, উল্টো চিৎকার করে বলল, আপনি আমার পথে বাধা হবেন না মিস্টার শাহরিয়ার, তাহলে আপনাকে শেষ করতেও আমি দুবার ভাববো না। বলার সাথে সাথেই শুরু হয়ে গেল আবার আক্রমণ। শব্দ হাওয়ায় উড়ে ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে এলো সামনে। এক একটা একে ছুঁড়ে মারছে এদিক ওদিক। শব্দ এখন নিজের মধ্যে নেই। প্রচণ্ড ক্রোধ সামনে নিয়ে যাকে পাচ্ছে তাকে আঘাত করছে। শব্দের সোজা সামনে রোদ। রোদের উপর আঘাত আনতে পারে ভেবে কাব্য এগিয়ে যেতে চাইল, তবে অন্য জিনেরা তাকে যেতে দিল না। তারা জানে শব্দ নিজের মধ্যে থাকে না। হুট করে শব্দের মাথায় এসে শক্ত পাথর লেগে যায়। শব্দ একদম রেগে আরও দ্রুত গতিতে সামনে আগায়। শব্দের হাতের চাবুকে রোদের কপালেও আঘাত লাগে। সাথে সাথে শব্দ শান্ত হয়ে রোদকে বলে, তুমি চলে যাও রোদ, তুমি এখানে টিকতে পারবে না, আমি তোমার জিনবর হয়ে রক্ষা করতে চাই তোমাকে। মাথায় আঘাত নিয়ে বসে আছে শব্দ। তার মন ভালো নেই। কখনো ভুল করেও বকাবকি পর্যন্ত করেনি সে রোদকে। আজ তার জন্য রোদ আঘাত পেয়েছে সেটা সে কোনোভাবেই মানতে পারছে না। তাই রওনা দিল রোদকে দেখার উদ্দেশ্যে। শব্দের এমন অবস্থার কথা শুনে শুভ্র মিষ্টিও চলে এসেছে জিন রাজ্যে। শুভ্র শব্দকে যেতে দেওয়ার জন্য কোনোভাবেই রাজি হচ্ছে না। এক পর্যায়ে শুভ্রকে শব্দ জড়িয়ে ধরে বলল, পৃথিবীর সব থেকে সেরা ভাই যদি বলিস সেটা নিঃসন্দেহে তুই। এটা ঠিক, ছোটবেলা থেকে একসাথে বড় হতে পারিনি, সবসময় আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকতো, কে ভালো হবে সব থেকে। আজ বলছি আমি হেরে গেছি তোর কাছে। আমি তোর মতো এত উদার হতে পারিনি। দুজনে ভালোবাসলাম একই মানুষকে, তখন তোকে শত্রুর ভাবতে দুবার চিন্তা করতাম না। দুজনের মধ্যে কতই না নীরব যুদ্ধ চলেছে, তারপর সেই তুই তোর ভালোবাসাটা বিসর্জন দিয়ে আমার হাতেই তুলে দিলি। অথচ আমি জানতাম আমার থেকে তোর ভালোবাসা ছিল বেশি, যেটা হয়তো কখনো ভুলে থাকা সম্ভব নয়। এখন রোদকে সেই আগের মতোই মনে আছে তোর। মিষ্টির সামনে বলছি, বিশ্ব জানে না এমন কিন্তু না। এত কিছু ত্যাগ করার পরেও আজও আমার ভালোটাই চিন্তা করে যাচ্ছিস তুই। এবার আমাকে যেতে দে। রোদের কি অবস্থা জানতে হবে আমার কিচ্ছু হবে না। তোরা সবাই আছিস তো? শব্দের জেদের কাছে হার মেনে এক পর্যায়ে শুভ্র যেতে দিতে রাজি হয়। তবে শব্দকে আগে যেতে দিয়ে কাব্য এবং অর্ণিকে নিয়ে নিজেও পেছনে পেছনে ছুটল। বাড়িতে অভ্রকে দেখে রাখার জন্য রেখে গেল মিষ্টিকে। অভ্র বসে আছে চুপটি করে। এখানে এসে জানতে পারে সে মানুষ না, সে জিন। তবে জিন কাকে বলে সেটা সে জানে না। মুখ গোমরা করে থাকার একমাত্র কারণ হলো সে মানুষ না হয়েও সামিরাকে পছন্দ করে। নিশ্চয়ই সামিরা এটা জানার পরে অভ্রর সাথে আর কথা বলবে না। জিন রাজ্যে আসার কারণে সে সামিরার সাথে যোগাযোগ করতে পারছে না, তাই কারোর সাথে কথা না বলে চুপচাপ বসে আছে সে। শব্দ রোদের গুপ্তমহলের আশেপাশে ঘুরে দেখছে। চারিদিকে পাহারা তার দেখতে না পাওয়ার রোদের কামরাটা খুঁজে পেতে অসুবিধা হলো না তার। উড়ে গিয়ে জানালা বরাবর উঁকি মারতে দেখলো সব বদজিনেরা রোদের কামরার সামনে এসে ভিড় করেছে। কারণ রোদের আঘাত লেগেছে, সাথে মুকুটের কিছু অংশ ভেঙে গেছে। রোদের চোখ পড়ল সরাসরি শব্দের জানালায়। শব্দকে লুকিয়ে থাকতে দেখে ভীষণ চমকে গেল। শব্দ ভেবেছিল রোদ হয়তো তাকে ধরিয়ে দেবে, তাও সে পিছু হটল না। কিন্তু উল্টো হলো, রোদ ভয় ভয়ে সবাইকে বলল, আপনারা আপনাদের কামরায় চলে যান, আমি এখন বিশ্রাম নেব। আমার অনুমতি ছাড়া কেউ আমার কামরায় আসবেন না। সবাই মাথা নত করে কুর্নিশ জানিয়ে চলে গেল। রোদ এক প্রকার দৌড়ে জানালায় সে শব্দের হাত ধরে বলল, শব্দ ভাই। শব্দ অবাক হলো। রোদ নাটক করছে কিনা সেটা বুঝতে পারছে না। রোদ শব্দকে টেনে নিজের কামরায় নিয়ে গেল। হুট করে শব্দকে জড়িয়ে ধরে রোদ বলল, শব্দ ভাই, আমি এখানে কি করছি? এটা কি আমাকে আটকে রেখেছে? আপনি আমাকে নিতে এসেছেন? আমাকে নিয়ে চলুন না, আমাদের তো বিয়ে করতে হবে। শব্দ ভ্রুকুচকে রোদকে জিজ্ঞাসা করলো, কি বলছো তুমি? তোমার কি কিছু মনে নেই? রোদ আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি মনে থাকবে? আমার এখানে ভয় করছে। এদের কি ভয়ানক চেহারা! এরা আমাকে মহারানী বলছে কেন? শব্দের মাথায় কিছু ঢুকছে না। এখন নাটক হচ্ছে কিনা সেটা বোঝার চেষ্টা করলো। তাও রোদের সাথে তাল মেলানোর জন্য বলল,
হ্যাঁ রোদ, নিয়ে যাবো তো আমি। তুমি এখানে একটু থাকো, আমি এসে নিয়ে যাব। তুমি শুধু এদের কথার সাথে তাল মেলাও, কেমন? পারবে না? রোদ খুশিতে লাফিয়ে বলল, পারবো পারবো। আপনি এসে নিয়ে যাবেন তো শব্দ ভাই? শব্দ মাথা নাড়ল, শব্দকে একদম কাছে টেনে বলল, আমাকে আগের মতো একটু জোরে ধরুন না শব্দ ভাই, একদম শক্ত করে, যেন আপনার হার্টবিটটা শুনতে পাই। শব্দ এক হাতে বুকের বাম পাশে হৃৎপিঞ্জের সোজা রোদের মাথা রেখে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেল। এমন একটা মুহূর্তের জন্য দীর্ঘ 13 বছর অপেক্ষা করেছে সে। হোক নাটক, তাও মনের আকাঙ্ক্ষা তো মিটল। রোদ তাড়াতাড়ি শব্দকে ছেড়ে বলল, এখন চলে যান শব্দ ভাই, ওরা দেখে ফেললে সমস্যা হবে আপনার। শব্দ মাথা নাড়িয়ে জানলা থেকে বের হলো। রোদ হাতটা ধরে বলল, আমি অপেক্ষা করবো আপনার জন্য, আমার বিশ্বাস আপনি আমাকে উদ্ধার করবেন। শব্দ চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। আদৌ কি একসাথে থাকা হবে নাকি সেটাও হবে না, সেটা শব্দ জানে না। হতে পারে এটা তাদের শেষ দেখা। শুভ্র মহলের একদিকে গেল, কাব্য আর অর্ণিকে এদিকে পাঠালো। কাব্য উকি দিয়ে আছে জানালায়, অর্ণি ঠিক কাব্যর মাথার উপরে উকি দিয়ে আছে। একটা ভয়ানক জিন থেকে কাব্য ভয় পেয়ে লাফিয়ে ওঠে, সাথে সাথে মাথার উপরে অর্ণির চিবুকের সাথে বাড়ি খায়। অর্ণি চেঁচিয়ে উঠে চোখ গরম করে তাকায় কাব্যর দিকে, এর অর্থ আজ বাসায় চলো, বদলামির মজা আমি বোঝাবো। কাব্য কাচামাচি হয়ে জিভে কামড় দিয়ে এক হাতে নিজের কান ধরে ইশারায় সরি বলল। আবার উড়তে উড়তে এদিক ওদিক তাকিয়ে সামনে গিয়ে সোজা শুভ্রর সাথে ধাক্কা খেলো কাব্য। শুভ্র চোখ গরম করে তাকায়। কাব্য শুভ্রর দিকে না তাকিয়ে অর্ণিকে আর শুভ্রকে টেনে সামনে আগাতে লাগলো। নিচের দিকে তাকিয়ে থাকায় রোদের জানালায় দাঁড়িয়ে থাকা শব্দের সাথে আবারও ধাক্কা খায়। এবার শুভ্র আর অর্ণি রেগে গিয়ে দুজনে মিলে দিল এক দুঘা। রোদ শুভ্রকে দেখতে পেয়ে বলল, শুভ্র ভাই আপনি এসেছেন। শুভ্র কিছু না জেনেই ভাবলো শব্দকে টেনে নিয়ে যেতে শুরু করলো। রোদ পেছন থেকে ডেকে বলল, আরে শুভ্র ভাই, শব্দ ভাইকে নিয়ে কোথায় যাচ্ছেন? রোদের মুখে শব্দ ভাই শুনে শুভ্র চমকে যায়। পেছনে ঘুরে তাকিয়ে বলল, শব্দ ভাই বললে তুমি? শব্দ মাথা নাড়ল। শুভ্র দৌড়ে রোদের কাছে গিয়ে বলল, তোমার মনে পড়েছে সব রোদ? এই যে তোমার ছেলে কাব্য, মনে পড়েছে? রোদ ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, এটা কার ছেলে শুভ্র ভাই? শুভ্র বলল, কেন শব্দের তোমার মনে নেই? রোদ ছলছল চোখে তাকিয়ে শব্দকে জিজ্ঞাসা করলো, শব্দ ভাই আপনি কি বিয়ে করেছেন? আপনার ছেলেও আছে? আপনি আমাকে ঠকাতে পারলেন? শব্দ মাথা চুলকে বিড়বিড় করে বলল, এটা আবার কি হলো? এতদিন স্মৃতি ছিল না, মনে ছিল না, এখন মাথার তার কোন জায়গা থেকে কোন জায়গায় গেল বুঝতেও পারছি না। রোদ ফুপিয়ে কেঁদে বলল, শব্দ ভাই উত্তর দিবেন, নাহলে কিন্তু আমি শুভ্র ভাইকে বিয়ে করে ফেলবো। রোদের কথা শুনে শব্দের বিষম পেয়ে যায়। শুভ্রের মাথায় হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার বউ বাচ্চা আছে, এগুলো পাপ পাপ। এদিকে অর্ণি ও কাব্য দুজন দুজনের মুখের দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। বাবা মায়ের কিশোরী বয়সের প্রেমের দৃশ্য দেখেছে এখন চোখের সামনে। শব্দের বিষম খাওয়ার আওয়াজ পেয়ে রোদের কামরার দিকে বদজিনগুলো দ্রুত গতিতে এগিয়ে আসতে শুরু করলো। রোদ শব্দ এবং শুভ্রকে বলল, এর বদলা তো আমি নিবই। প্রেম করেছেন আমার সাথে, বিয়ে করেছেন আরেকজনকে, আমি দরকার হলে 10টা সতীনের ঘর করব, তাও আপনাকেই বিয়ে করব আমি। বাসার পর থেকে শব্দ গভীর ভাবনায় আছে। শুভ্র জিজ্ঞাসা করে যাচ্ছে অনবরত। হালকা পাতলা রোমান্সের কথা লজ্জায় বলতেও পারছে না এত বছর পরে। মিষ্টি এলো খুন্তি নিয়ে শুভ্রর দিকে ছুঁড়ে বলল, তুমি নাকি আবার রোদ আপুকে বিয়ে করতে যাচ্ছ? শুভ্র অবাকে হা করে বলল, এই কি বলো, কি বললো তোমাকে এসব কথা? আমি তো বললাম আমার বউ বাচ্চা আছে। মিষ্টি চোখ রাঙিয়ে বলল, কাব্য বলেছে তো মাত্রই। শুভ্র এবার দ্বিগুণ অবাক হয়ে কাব্যর ঘরের দিকে দৌড় দিল, বলল, আজ তোর একদিন কি আমার একদিন। নির্বাচনের সময় ঘনিয়ে এলো দ্রুত। শব্দের কোনো ইচ্ছে ছিল না নির্বাচন করার, রাজা যে সেই থাকবে, কিন্তু কাব্যর বিষয়টা নিয়ে শব্দের মাথা এখনো ঠান্ডা হয়নি, তাই নির্বাচন করার সিদ্ধান্ত নেয় সে। তবে সেদিন রাতেই রাজার সৈন্যরা এসে রাজার হুকুমে বাধ্য হয়ে শব্দের ঘরে আগুন লাগিয়ে দেয়। সবাই আগুনের রূপ নিয়ে বেরিয়ে আসতে পারলেও কাব্য পারল না, কারণ ওর প্রশিক্ষণ শেষ হয়নি। ও জানে না কিভাবে রূপ নিতে হয়। পুরোপুরি শক্তি না আসার কারণে মানুষের রূপটা কিছুটা হলে ওর ভেতর থেকে গেছে, তাই আগুন বেশ কিছুটা ক্ষতি করলো ওর। পিঠের দিকটা পুড়ে গেছে কিছুটা, তবে সব থেকে ভয়ের বিষয় হলো জ্ঞান ফিরছে না কাব্যর। শব্দের ঘরের আগুন ছড়িয়ে পড়েছে অন্য জিনদের ঘরে। ঘরের ঘর হওয়ার জন্য নিমিষে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে যেতে সময় নিল না বেশি। শব্দ এইসব জিনদের রক্ষা করবে নাকি নিজের ছেলেকে বাঁচাবে কিছুই বুঝতে পারছে না। শুভ্র কাব্যকে কোলে নিয়ে চেঁচিয়ে বলল, আমি কাব্যকে দেখছি, তুই তো দায়িত্ব পালন কর। শব্দ কেঁদে বলল, কাব্যকে বাঁচানো কি আমার দায়িত্ব না? ও তো আমার ছেলে। শুভ্র থেমে গিয়ে বলল, কাব্য কি আমার ছেলে নয়? ওর প্রতি কি আমার কোনো দায়িত্ব নেই? কাব্যর জ্ঞান ফিরছে না। বেশ কিছুটা সময় চলে গেছে। অর্ণি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে। কাব্যর মুখের এক পাশে আগুনের তাপ লেগে কালো হয়ে গেছে। জ্ঞান ফিরতে না দেখে শব্দ পাগলের মতো ছোটাছুটি করছে। সকালের আলো ফুটতেই কাব্য চোখ খুলল। চারপাশে সবাইকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় সে। নিজের হাতের মধ্যে অন্য কারো হাতের টের পেতেই সেদিকে তাকালো। অর্ণি দুহাত দিয়ে কাব্যর হাত জড়িয়ে ঘুমিয়ে আছে। কাব্য হাত নাড়াচাড়া করতেই অর্ণির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে কাব্যকে জাগ্রত দেখেই সবাইকে ডাকার জন্য প্রস্তুত হয়। কাব্য ইশারায় সবাইকে ডাকতে বারণ করলো, তারপর মিনমিন করে বলল, এদিকে একটু আসবে। অর্ণি ভাবল কাব্যর কথা বলতে কষ্ট হচ্ছে, তাই কথা ভালোভাবে শোনার জন্য মাথাটা কাব্যর মুখের দিকে নিয়ে আসলো। কাব্য এক হাত দিয়ে অর্ণির মুখ ছুঁয়ে ঠোঁট ছুঁয়ে দিল কপালে।
ইতিমধ্যে শুভ্র জেগে গেল। উঠেই এই দৃশ্য দেখে বলল, আস্তাগফিরুল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠে কি দৃশ্য দেখলাম, আমার বউ কই গেল? শুভ্র কথার আওয়াজ পেয়ে অর্ণি ছিটকে এক হাত দূরে গিয়ে বসলো। কাব্য চোখ মুখ খিচে বলল, তোমার কোনো কাজ নেই? আমাদের রোম্যান্স দেখলে তোমার ঢং শুরু হয়। শুভ্র তেরে এসে বলল, শোনো, তোমার উপরে আমার বদলা নেওয়া বাকি আছে। তুই আমার বউকে বলেছিস আমি তোর মাকে বিয়ে করতে যাচ্ছি। তোর জন্য আমি এখন উঠতে বসতে বউয়ের হাতে মার খাচ্ছি। সিংহের মতো একটা পুরুষের বউয়ের কাছে হয়ে গেল বিড়াল। কাব্য মুখ টিপে হেসে বলল, বাইরে ভাই, কবে সিংহ ছেলে চাচ্ছ তুমি? মিষ্টি মায়ের কাছে বরাবরই তুমি বিড়াল। শুভ্র হাতের পেশি দেখে বলল, তোর বাপকে জিজ্ঞাসা কর, কালকে তোকে কেমন বীরের মতো বাঁচিয়ে নিলাম। এর মধ্যেই শব্দ তড়িঘড়ি করে এসে কাব্যকে দেখে শান্ত হয়ে যায়। শুভ্রের কাঁধে চাপড়ে বলে, একদম তুই তো শ্রেষ্ঠ বীর। কাব্য কখন জ্ঞান ফিরল? কাব্য স্বাভাবিকভাবে বলল, কাল রাতেই তো। কাব্যর কথায় সবার মুখ হা হয়ে গেল। সবাই সমস্যারে বলল, কি কাল রাতে? অথচ আমরা কাল রাত থেকে চিন্তা করে মরছি, জ্ঞান কেন ফিরছে না? কাব্য ভয় ভয় বলল, জ্ঞান ফেরার আর চোখ বন্ধ করে শুয়ে থাকলাম, কখন ঘুমে গেছি টের পাইনি, আমার কি দোষ বলো? জিন রাজ্যে আজ অনেক জিনের আনাগোনা, ছোট বড় সব জিনেরা ময়দানে হাজির হয়েছে। আজ নির্বাচনের দিন, জিন রাজ্যের রাজা নির্বাচিত হবে। জিনদের মতামত যার দিকে বেশি যাবে সে হয়ে যাবে রাজা। উঁচু ঢিলার উপর দাঁড়িয়ে আছে শব্দ, চিন্তিত মুখ নিয়ে জিনদের দিকে তাকাচ্ছে বারবার। জিতবে নাকি হারবে সেটা আন্দাজ করতে পারছে না। দুদলেই প্রায় সমান জিন রয়েছে। রাজার মুখে বিজয়ের হাসি। কিছুক্ষণ পরে কাব্য হাজির হয় ময়দানে। দুদলই ভারী দেখে বাবার পাশে সে নিজেও ঢিবির উপর দাঁড়ালো। রাজার পক্ষের জিনদের মুখ চুপসে আছে, মনে হচ্ছে ভয়ে তারা দল পাল্টে ফেলেছে। তাই কাব্য সবাইকে উদ্দেশ্য করে বলল, সম্মানিত জিনগণ, আমাকে হয়তো অনেকে চেনেন, আবার অনেকেই চেনেন না। আমি আহনাফ শাহরিয়ার শব্দের ছেলে কাব্য শাহরিয়ার। এই কিছুদিন হলো জিনরাজ্যে এসেছি। আপনারা সবাই তো বাবাকে চেনেন, শুনেছি বাবা এই রাজ্যের রক্ষক। সে যদি রাজ্যের রাজা না হয়েও এই রাজ্যকে রক্ষা করে, তাহলে রাজ্যের রাজার কাজ কি? রাজার কি উচিত নয় রাজ্যকে রক্ষা করা? কিন্তু সে তা করছে না। প্রজারা কেমন আছে, কোথায় আছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নেই। আপনারা সবাই অবগত, গতকাল জিনরাজ্যে রাজা নিজেই আক্রমণ করেছে। এটা রীতিমতো প্রজাদের উপর নির্যাতন বলা চলে। আপনারা এত শক্তিশালী হয়েও একজনের অধীনে থেকে নির্যাতিত হবেন, এটা আশা করা যায় না। আমার বাবা চিরজীবন আপনাদের একজন অধিনায়ক ছিল, রাজা হওয়ার পরেও শুধুমাত্র অধিনায়ক থাকবে। আপনারা থাকবেন নিজ নিজ জায়গায় স্বাধীন, কারণ আমার বাবা নির্যাতন করার জন্য এখানে থাকবে না। আপনারা যদি অন্য কাউকে রাজা বানান আর ভয় পাচ্ছেন সে কি কখন রাজা থাকবে, তার কি কোনো ক্ষতি করবে আপনাদের নির্যাতন করায়? তাই আপনারা ভয় না পেয়ে যাকে খুশি রাজা নির্বাচন করতে পারেন। আমি জোর করছি না কাউকে। কাব্যকে থামিয়ে দিয়ে শব্দ বলল, কি করছিস কাব্য, চুপ থাক। বাবার ধমক খেয়ে কাব্য থমকে যায়। তবে কিছুক্ষণের মধ্যে রাজার দল খালি হতে শুরু করলো। সব ধীরে ধীরে এসে জড়ো হলো শব্দের দলে। বাকি পড়ে রইল রাজার দলে হাসেম ও রাতুল। শেষে ধীর পায়ে রাতুল এসেও শব্দের দলে দাঁড়ালো। চূড়ান্ত হলো শব্দের বিজয়। চারিদিকে হৈহুল্লোড় শুরু হলো। সবাই এসে অভিনন্দন জানালো শব্দকে। বিকেলেই শব্দরা রাজমহলে চলে যাবে, তাই সব গোছগাছ চলছে। এদিকে একটু পরপর ভাই রাজা হওয়ার আনন্দে শুভ্র নেচে যাচ্ছে। একবার মিষ্টির হাত ধরে ঘুর খাচ্ছে, একবার অভ্রকে কাঁধে নিয়ে নেচে যাচ্ছে। কাব্য যাওয়ার জন্য তৈরি হতে আয়নার সামনে যেতেই আটকে ওঠে। মুখের এক পাশটা কালো হয়ে আছে। বুঝতে পারল গত রাতের দুর্ঘটনায় এটা হয়েছে। অর্ণি কাব্যর কাছে আসতে কাব্য মুখটা ঢেকে নিল। বিছানার উপরে রাখা শব্দের চাদরটা গায়ে জড়িয়ে মুখের এক পাশ ঢাকার চেষ্টা করলো। অর্ণি ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে কাব্য, কি লুকাচ্ছ? কাব্য মাথা নাড়ল। অর্ণি জোর করে চাদর সরিয়ে কালো দিকটা দেখে হেসে ফেলল। বলল, আমি কি এটা দেখিনি? আমার থেকে লুকিয়ে রাখছো তুমি? কাব্য বিছানায় ধপ করে বসে বলল, তুমি দেখেছ? খারাপ লাগছে না তোমার? তোমার বরের চেহারা এমন হয়ে গেছে, কি বিশ্রী। তোমার উচিত রাতুলকে বিয়ে করে ফেলা। সুন্দর ছেলেটা আমার মতো বিশ্রী নয়। অর্ণি কাব্যর পাশে বসে কাব্যকে জড়িয়ে ধরে মুখের কালো দিকটা আলতো করে একটা চুমু দিয়ে বলল, আমার এমন হলে কি তুমি আমাকে ছেড়ে দিতে? দিতে না তো, তাহলে আমি কেন দেব? আর তাছাড়া আমি তো তোমার চেহারা থেকে ভালোবাসিনি। আমি জানতাম তুমি মানুষ, সেটা জেনেও ভালোবেসেছি। আমি কেন যাবো বলো? আমি তোমাকে ভালোবাসি, আমাকে তোমার কাছে রেখে দাও। কাব্যকে নিতে এসে শুভ্র দুজনকে একসাথে দেখে চোখে হাত দিয়ে দৌড়ে ব্রেক মারল। কাব্য মাথায় হাত দিয়ে বলল, অমনি চলে এলে তো। আমি যদি মিষ্টি মাকে কিছু না বলে দেখে নিও। শুভ্র কাছে এসে কাব্যর মাথায় হাত বুলে বলল, বাপ, আমার তুই ভালো। বাপ আর মায়ের মধ্যে ঝামেলা করিস না। আমি কি তৈরি হয়ে আসি? আমার আসার সময় আর তোমার রোমান্সের সময় এক হলে আমি কি করবো বাপ? আমি ভালো ভোলা মানুষ না। থক্কু জিন, তুই আমাকে এভাবে দোষী বানিয়ে দিচ্ছিস। তুই অন্য সময় রোমান্স করতে পারিস না? অন্যদিকে রাজ হিসেবে নির্বাচিত হওয়ার পরেই শব্দ চলে গেল রোদের কাছে। রোদ শব্দকে দেখে লাফাতে শুরু করলো। ভেবেছিল রোদকে নিয়ে আসতে শব্দ গেছে তার কাছে, কিন্তু শব্দ যখন বলল রোদকে কন্ট্রোল করেছে, এটা শুনে রোদ থেমে গেছে। শব্দের কাছে এসে বলল, একটা মহিলা এসেছিল আমার সাথে দেখা করতে। আমি তেমন কিছু বলিনি, শুধু তাদের সাথে তাল মিলিয়েছি। একটা কথা বলি, ইমাপু আছে না, সে এসেছিল এখানে। আমি কথা বলতে চেয়েছিলাম, তবে তিনি আমাকে বলল আপনার থেকে দূরে থাকতে। আমি বুঝতে পারছি কি হচ্ছে এসব। এটা কোন জায়গা? শব্দ ভ্রুকুচকে বলল, ইমা। আর ওই মহিলাটাকে চিনলে না? কি বলেছিল তোমাকে? রোদ বলল, কিসের কোন মুকুট মুকুট বলল।
আমাকে বলল মুকুট সাবধানে রাখতে। আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। ইমা আপা আপনার কথা জিজ্ঞাসা করলো, আমার হিংসে হলো। বললাম আমি জানি না, কিছু খুঁজে নিন। শব্দ হেসে রোদকে বকিনে বলল, বুড়ো হয়ে গেলাম, ছেলে হলো, ছেলের বউ হলো, তাও এই বুড়ো বয়সে আমাকে নিয়ে ভয় তোমার? এখনো কি অন্য কারো হওয়ার বয়স আছে? শব্দের কথার মাঝেই শব্দের মাথায় ব্যথা অনুভব হলো। মাথায় হাত দিয়ে দেখলো ব্যথা জায়গাটা চটচটে হয়ে আছে রক্তে। বন্ধ হয়ে আসলো শব্দের চোখ। চোখ বন্ধ হওয়ার আগে দেখলো চোখের সামনে রোদের চিন্তিত মুখ। শব্দ চোখ খুলতে টের পেল তার হাত বাঁধা। শেকল দিয়ে 2 হাত টেনে বাঁধা আছে। জিন হয়েও শেকল থেকে বের হতে পারছে না সে, কারণ এটা জিনেরাই বেঁধেছে। অদূরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রোদ। রোদকে দেখেই প্রথম শব্দের ঘৃণা হলো। বারবার নাটক করে ঠকিয়ে দিচ্ছে সে শব্দকে, তাই রোদ থেকে মুখ ফিরে নিল শব্দ। বিষয়টা রোদের দৃষ্টিগোচর হলো না। শুভ্র কাব্য পরিবার সহ রাজমহলে পৌঁছে গেছে। সব জিনেরা নতুন রাজার আগমন করতে অপেক্ষা করছে, কিন্তু শব্দের দেখা নেই। শব্দকে পুরো জিন রাজ্যেও খুঁজে পাওয়া গেল না। তাই সবাইকে মহলে রেখে বাধ্য হয়ে শুভ্র কাব্য রোদের গুপ্ত মহলের দিকে রওনা দিল। অভ্রকে বাসায় রেখে মিষ্টি এবং অর্ণিও রওনা দিল সেখানে। শব্দকে বেঁধে রাখার পর এক এক করে সবাই হাজির হলো সেখানে। প্রথমে ইমা, তারপর সেই মহিলা যিনি রোদের বাবা দ্বিতীয় স্ত্রী ছিলেন, যিনি মুকুটের জন্য রোদকে অপমান করেছিলেন, কিন্তু তবুও তাকে না মেরে ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি সে রোদকে ব্যবহার করছেন শব্দের বিপক্ষে। এটা ভাবতেই শব্দের শির দ্বারা শক্ত হয়ে আসছে। প্রচণ্ড ক্রোধ নিয়ে মহিলার দিকে তাকিয়ে আছে শব্দ। নিমিষে বুঝতে পারল রোদের প্রতি ঘৃণা হওয়াটা অস্বাভাবিক, তাই শব্দ রোদের দিকে আরও একবার তাকালো। রোদ মহারানী হলেও তাকে চলতে হতো এই মহিলার আদেশেই, কিন্তু মুকুট যে তাকে দেওয়া যাবে না সেটা রোদের মাথায় ছিল। ইমে এগিয়ে এসে শব্দের মুখে একটা আঙুল ছুঁয়ে দিয়ে বলল, কত বছর কত অপেক্ষা করার পর তোমাকে পেয়েছি আমি। কত অপমান সহ্য করেছি তুমি জানো? এগুলো কেন করেছি? তোমাকে ভালোবাসি বলে। অথচ তুমি আমাকে ভালোবাসলে না কেন বলো তো? এই রোদের জন্য? রোদ আদৌ তোমাকে ভালোবেসেছিল? আমার মতো করে তো বাসিনি রোদ। তা আমাকে কেন ভালোবাসলে না শব্দ ভাই? শব্দ দাঁতে দাঁত লাগিয়ে বলল, কারণ তুই অসুস্থ। তোর এই ভালোবাসা শুধুমাত্র এখন জেদে পরিণত হয়েছে। ভালোবাসা কি জানিস তুই? ভালোবাসা মানে ভালো থাকতে দেয়া, অপর পাশে মানুষটাকে খুশি রাখা। কিন্তু তুই সবসময় স্বার্থপরের মতো নিজেরটাই ভেবে গেছিস। স্বার্থপরটা ভালোবাসতে জানে না, বুঝলি? রোদ, রোদের নখেরও যোগ্য না তুই। রোদ জানে কিভাবে সবাইকে ভালোবাসতে হয়, ভালো রাখতে হয়। ইমা রেগে বলল, কি হয়েছে? তুমি আমাকে প্রথম ভালোবাসলে আমি এমন হতাম না শব্দ ভাই। আমি কি রোদকে আগে নিজের বোনের মতো দেখতাম না? তুমি ওকে ভালোবাসলে তাই তোকে সহ্য হলো না। আমি তেমন ছিলাম না। আমার সাথে কেন এমন হলো? রোদের সাথে তো হতে পারতো। শব্দিমাকে নরম সে বলল, জোর করে ভালোবাসা হয়নি মা। তুই পেরেছিস আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে, তাহলে আমি কিভাবে পারতাম রোদকে রেখে তোকে ভালোবাসতে? ভালোবাসা তো করুণার জিনিস হয় না ইমা। তুই আমাকে ভালোবাসিস বলে তোকে করুণা নিয়ে বিয়ে করলে তোকে ঠকানো হতো। আমি তো তোকে ছোটবেলা থেকে শুভ্রর মতো করে ছোট বোন হিসেবে ভালোবেসেছি। আমি তোর ভাই জেনেও যেমন আমার প্রতি তোর ভালো লাগা সৃষ্টি হয়েছে, রোদকে দেখো আমার ভালো লাগা সৃষ্টি হয়েছে। ভালোবাসা কখন কার প্রতি হয় বলা মুশকিল ইমা। তেমন পাগলামি না করলেও আমরা একটা সুখী পরিবার হতে পারতাম। আর আজ তুই হাত মিলেছিস সেই মহিলার সাথে, যে প্রতি পদে পদে আমাকে আমাদের পরিবারকে শেষ করতে চেয়েছে। তোর ধারণা আছে কতটা খারাপিনি? ইমা হাত উঁচু করে বলল, হয়েছে। আমি এখানে তোমার নীতি কথা শুনতে আসিনি। উনি কেমন সেটা আমার দেখার বিষয় না। উনি তোমাকে আমার কাছে এনে দিয়েছেন, এটাই বড় কথা। আজ এখানে বিয়ে হবে। ইনি শয়তানের মাধ্যমে তোমাকে বশ করে আমার সাথে বিয়ে দেবে তোমার। ইমার কথা শুনে রোদ চমকে থাকালো। তার শব্দ ভাইয়ের সাথে ইমার বিয়ে হবে জেনে অস্থির হয়ে গেছে সে। মাথা নিচু করে এগিয়ে এসে বলল, ইমা আপনি এটা করবেন না। শব্দ ভাই আপনাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। আপনি এমন করতে পারবেন না। ইমা রোদের চিবুক ধরে বলল, ভালোবাসে না, কিন্তু একটু পরে ভালোবাসবে, দেখতে পারবে সেটা কেমন। তারপর তোমার উপরে আমার হিংসা থাকবে না, আবার আগের মতোই বোনের নজরে দেখব তোমায়। রোদ ছলছল চোখে ইমার দিকে তাকালো। এক মুহূর্ত দেরি না করে সেই মহিলার কাছে গিয়ে বলল, মা আপনি তো যা বলেছেন সব আমি করেছি, আরও করব। তাও শব্দ ভাইয়ের ক্ষতি করবেন না। উনি ভালো জিন, ওনাকে খারাপ বানাবেন না। শব্দ চেষে বলল, রোদ কি করছো তুমি? এটা শিখেছি আমি তোমাকে। অন্যের সামনে মাথা নত করছো তুমি, এটা আশা করিনি তোমার কাছ থেকে। সবসময় অন্যের প্রতিবাদ করতে বলেছি, আর আজ তুমি আমার জন্য মাথা নত করছো, ছোট হচ্ছ। আমার রোদ যেন ছোট না হয়, খবরদার। একদম শেষ করে দিব সব আমি তাহলে। শব্দের কথা শুনে রোদ নীরবে কাঁদা শুরু করলো। কিছুই করার নেই তার। মনে করে শুভ্রকে কয়েকবার স্মরণ করলো, আর শুভ্র থাকলে তার ভাইয়ের এত বড় ক্ষতি হতে দিত না। শব্দ মহিলার দিকে তাকিয়ে বলল, রোদকে 17/18 বছর ধরে ব্যবহার কিভাবে করেছেন। মহিলা শয়তানি হাসিতে বলল, তোমার ভুল করেছিলে আমাকে মুকুটটা না দিয়ে। তোমার বউয়ের কাছে ছিল মুকুট, আমি উপাসনা করে সেই মুকুটে খারাপ শক্তিতে তোমার বউকে পুড়িয়ে রাখতাম আড়ালে, যার কারণে যত স্মৃতি সব ওই মুকুটের মধ্যে জমা হতে থাকে, আর তোমার বউয়ের মাথা থেকে উদা হতে থাকে। আস্তে আস্তে সে তোমাকে, তোমার সাথে বিয়ে, তোমার সাথে কাটানো দিনগুলো, বাচ্চা সব ভুলে যেতে থাকে। তোমার সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। ফলে সেদিন ঝগড়ার সময় তোমার প্রতি বেশি রাগ করে বেরিয়েছিল রোদ। যখন তুমি ফিরে আনতে গেলে তখন সব স্মৃতি ওর জমা হলো মুকুটে। আর চিনতে পারলো না তোমাকে রোদ।
অস্বীকার করলো তোমাকে এবং তোমার বাচ্চাকে। ভেবেছিলাম এভাবেই ব্যবহার করে যাব আমি তোকে, কিন্তু কিভাবে আবার তোমার সাথে দেখা হলো জানি না। যাক, ভালোই হয়েছে, এবার পুরো বিষয়টা শেষ হতে শুরু করেছে। ইমাকেও নিয়ে আসলাম মুকুট ব্যবহার করে এই রাজ্যে। আর কিছু শুনতে চাও তুমি? শব্দ হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। মনে মনে এখানে একা আসার জন্য পস্তাতে লাগলো। মহিলা আগুনের কুণ্ডলি পাখি ইমাকে নিয়ে বসেছে। একটা মানুষের খুলির ওপর ইমার হাত কেটে এক ফোঁটা রক্ত নিল। চারিদিকে ধোয়া দিয়ে সামনে বসালো রোদকে। রোদের সোজাই শব্দকে বাধা বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ করে আগুনের মধ্যে ছুড়ে দিচ্ছে কালো কয়লা। কি নকল নানু, আমাকে একটু যদি জাদুটনা করুন দেখি। আমি কিন্তু একদম বাবার মতো মহান নই। একবার ছাড় পেলে দ্বিতীয়বার কিন্তু পাবেন না। কাব্যর কথায় সবাই পিছু ঘুরে তাকালো। রোদ জানে না কাব্যকে তার কিছুই মনে নেই এখন। কাব্যর পাশে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। মহিলা রোদকে আদেশ করলো রোদ যেন সব সৈন্যদের বলে ওদের আক্রমণ করতে। রোদ করল না সেটা। সে জানে এটা করলে শব্দকে ছাড়ানো যাবে না। যতই হোক শব্দকে সে ভালোবাসে। উঁচু আওয়াজ করে সৈন্যদের উদ্দেশ্যে বোক করে বলল, এক পাও কেউ আগাবে না এদিকে। এত বছর মহারানী হিসেবে মেনে আসছো আমাকে সবাই। আজও যেন আমার আদেশের বিপক্ষে কাজ না করতে দেখি, তাহলে এক একটার খবর করে দিব আমি। রোদের কথায় সবাই পিছিয়ে গেল ভয় ভয়ে। ইমা ভয় ভয় মহিলাকে জিজ্ঞাসা করলো, রোদের তো স্মৃতি এটুকু ছিল না, ও যে শব্দকে ভালোবাসে এটা আসলো কিভাবে? মহিলাটি বলল, মুকুট কিছুটা ভেঙে গেছে, যার কারণেও স্মৃতি ওর কাছে কিছুটা ফিরে এসেছে। এখন এই কারণেই বিপদ হয়ে গেল আমাদের। ইমা ফট করে রোদকে বলল, তুমি শব্দকে ভালোবাসো তাই না? অথচ তুমি অনেক কিছু জানো না। শব্দ তোমাকে রেখে অন্য একজনকে বিয়ে করেছে। দেখো, ওই যে তার ছেলে, শব্দকে বাবা বলে ডাকছে দেখো। রোদ জল শক্ত করে বলল, ঠিক বলেছ, অনেক কিছু আমি জানি না। তাই না জেনে আমি আমার ভালোবাসার মানুষকে দোষী ভাবতে পারি না। আমি জানি শব্দ ভাই আমাকে ঠিক কতটা ভালোবাসে। এরা যদি তার ছেলেও হয়, এর পেছনে অবশ্যই এমন কিছু সত্যি আছে যা আমি জানি না। আমি জানবো, তারপর শব্দ ভাইকে দোষী ভাববো নাকি নির্দোষ ভাববো সেটা ভেবে দেখব। উঠে দাঁড়া, তোকে শেষবারের মতো দেখি। আমার সেই ছোট্ট নিষ্পাপ বোনটার কোনো আদলে তোর মধ্যে খুঁজে পাই কিনা একটু দেখি, কারণ আজকের পর থেকে তো তোকে আর কখনো দেখব না। ইমা ভয় কেঁপে দাঁড়িয়ে বলল, ভাইয়া কি করবে তুমি? শুভ্র ঠাস করে জবাব দিল, খুন। ইমা ফের জিজ্ঞাসা করলো, আমাকে ভাইয়া? কিন্তু আমি তো তোমার বোন। শুভ্র বলল, আজ বলতে বাধ্য হলাম, তুই আপন বোন না আমার। কাজকর্মে সেটা প্রমাণ করে দিয়েছিস। তোর বাঁচার কোনো অধিকার নেই। হাতে রক্তাক্ত ছুরিটা নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্র। চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু। ছুরিটা থেকে চুয়ে চুয়ে পড়ছে টাটকা রক্ত। নিজের চোখের সামনে বড় হতে দেখা বোনটার রক্ত। ছোটবেলা থেকে বোনের সাথে থাকার ভাগ্য হয়নি তার। শব্দ ছিল তাদের বাড়িতে এবং শুভ্র ছিল শব্দের বাড়িতে, কিন্তু বড় হওয়ার পর তো বোনের সাথে থেকেছে সবসময়। সেই ছোট্ট বোনটা চোখের সামনে এভাবে বিপথে নিয়ে নোংরা মানসিকতার হয়ে যাবে ভাবতেই কষ্ট লাগছে শুভ্রর। নিজের চোখের সামনে গলাটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিঃশ্বাস বের হয়ে যায় ইমার। আর যাই হোক, পদে পদে ইমা প্রমাণ করেছে তার আলাদা রক্তের। তাই আলাদা রক্তের প্রতি কোনো ধরনের টান রাখেনি শুভ্র। সব ভুলে নিজের রক্তকে বাঁচানোর চেষ্টা করেই যাচ্ছে সে। যদিও ইমাকে হত্যা করার আগে শব্দ বারবার বারণ করেছিল, সেকেলে বাধা না থাকলে হয়তো কখনো এটা হতে দিত না শব্দ। চোখের সামনে ভেসে উঠেছে ইমার আকুতি করে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকার দৃশ্য। কাব্য গিয়ে এবারে শব্দের হাতের বাঁধন খুলে দিল। শব্দ দৌড়ে এসে ইমাকে ধরল। ইমা মারা গেছে আরও আগেই, তাও শেষবারের মতো বোনকে দেখল শব্দ। শতক বোন ছিল তো। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে শুভ্রকে দাঁড় করালো শব্দ। রোদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, মুকুটটি কোথায় আছে? রোদ উত্তর দিল, তার রুমে আছে মুকুটটি, তবে অদৃশ্য অবস্থায়, যে কাউকে সেটা দেখতে পারবে না। তাকে সিদ্ধান্ত নেওয়া হলো আগে মহিলার কাহিনী শেষ করে তারপর মুকুটের কাছে যাওয়া যাবে। তবে এবার রোদের হুকুম অমান্য করে সমস্ত বদজিনেরা ঝাঁপিয়ে পড়ল শব্দের উপর। শুভ্র র্যাকেটটাকে দূরে ছুঁড়ে মারছে, তবে এবার যেন এরা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাই মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ওরা তিনজনে। ইতিমধ্যে অর্নি ও মিষ্টি এসে হাজির হলো এখানে। এত বছর পরে নিজের চোখের সামনে মিষ্টি নিজের মাকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায় মিষ্টি। তবে নিজেকে শক্ত করে এগিয়ে বলল, তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম মা, তুমি সুযোগের অপব্যবহার করেছ। সেদিন তুমি আমার মা বলে ছেড়ে দিয়েছিলাম, তবে বেঈমানের ছাড় নেই মা, আমি তোমাকে নিজের হাতে শাস্তি দেব বলে হাত উঁচু করে নিজের শক্তি ব্যবহার করে তলোয়ার হাতে নিল মিষ্টি। মিষ্টি জানে কোন অস্ত্রে ঘায়েল হবে তার মা। মহিলা বারবার আত্মরক্ষার চেষ্টা করছে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ ব্যর্থ করে দিচ্ছে অর্নি। মিষ্টি এগিয়ে এলো তলোয়ার নিয়ে, একদম গলার কণ্ঠনালী বরাবর তলোয়ার ঢুকিয়ে দিল মিষ্টি। সাথে সাথে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত মায়ের সাথে কাটানো দিনগুলোর কথা স্মরণ করল। মিষ্টির মা লুটিয়ে পড়লেন নিচে, দুই হাত দিয়ে ব্যথায় নিজের গলা চেপে ধরলেন নিজেই। ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিষ্টির মা। নিজের মায়ের লাশের পাশে খানিকটা সময় বসে হুট করে নিজেকে সামলে নিয়ে নিজেকে বোঝালো সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। মিষ্টির মায়ের মৃত্যুর সাথে লড়াই থেমে গেছে। রোদ সামনে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার হুকুম অমান্য করেও তোমরা লড়াই করেছ, ইচ্ছে করছে তোমাদের কঠিন শাস্তি দিতে, কিন্তু আমি তা করব না, কারণ আমি জগৎ থেকে বের হয়ে নিজের মতো করে বাঁচতে চাই। তোমরা আজ থেকে স্বাধীন, কারো কথা মতো চলতে হবে না, যাও সবাই মুক্ত। রোদের কথায় সবাই রোদকে কুর্নিশ করে ছায়া হয়ে মহল থেকে বেরিয়ে যায়। রোদ সবাইকে নিয়ে নিজের রুমে যায়। মুকুটটি দৃশ্যমান করে এবার তুলে দেয় শব্দের হাতে।
কাব্য রোদের এক অন্য রূপ দেখছে। এতদিন শব্দের বউ এবং নিজের মায়ের রূপেই দেখে এসেছে, আজ দেখছে শব্দের প্রেমিকা হিসাবে। তাই অর্ণির পেছনে দাঁড়িয়ে অর্ণির শাড়ির আঁচল নিজের আঙ্গুল একবার পিছিয়ে আবার খুলে দিচ্ছে। কাব্যর কাজে অর্ণি বিরক্ত হয়ে ঠুস করে আবার গুঁতা মারে কাব্যর পেটে। কাব্য আউজ শব্দ করলে শব্দ ঘুরে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে। নিজের ব্যবহারে নিজেই বলদ হয়ে যাচ্ছে মাথা চুলকে কাব্য বলল, কিছু না বাবা। পাশ থেকে শুভ্র গম্ভীর কণ্ঠে বলল, বাপ, এখানে একটা মিশনে এসেছি, তোর মায়ের স্মৃতি ফেরাতে হবে, বুঝলি? নাহলে তোর চোখের সামনে তোর বাপ মায়ের আবার বিয়ে দেখবি। কিছুদিন পর তোর বাচ্চা আসার বয়সে তোর বাপের বাচ্চা এসে যাবে, তাই এই মিশনে এসে অন্তত রোম্যান্স করিস না। শুভ্র পেটে চিমটি কাটে কাব্য বলল, আমাদের একসাথে দেখলেই তোমার কেন মনে হয় আমরা রোম্যান্স করি? শুভ্র কাব্যর কানে কাছে মুখ নিয়ে বলল, যখন সামনে পুলিশ জড়জড়ি আর চুমু ছাড়া তো কিছুই দেখি না বাপ। শব্দের ধমকে দুজনের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। শব্দ বড় করে দীর্ঘশ্বাস ফেলে মুকুটটি নিচে রেখে আঘাত করে ভেঙে ফেলল। সাথে সাথে রোদ অজ্ঞান হয়ে যায়। শব্দ রোদকে পাজা কোলে নিয়ে জিনরাজ্যের দিকে রওনা দেয়। পেছনে পুরো পরিবার চলতে থাকে তার সাথে। জিনরাজ্যের সবাই অপেক্ষা করছে শব্দকে স্বাগত জানানোর জন্য। শব্দের সাথে তার বউ এবং তার পুরো পরিবার মহলে প্রবেশ করছে। চারিদিক থেকে জয়ধ্বনি এবং স্লোগান দিতে দিতে শোনা যাচ্ছে। তবে শব্দ দুশ্চিন্তে আছে রোদকে নিয়ে। রাজমহলে গিয়ে রোদকে শুইয়ে দিল শব্দ। বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে রোদের জ্ঞান ফিরে আসে। শব্দ দ্রুত এসে রোদের পাশে বসে রোদের হাত ধরে জিজ্ঞাসা করলো, রোদ, তুমি ঠিক আছো? মনে পড়েছে কিছু? রোদ ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমার কি হয়েছিল শব্দ? শরত, কত কাজ পড়ে আছে আমার, আর আমি ঘুমিয়ে আছি। মিষ্টি কোথায়? তুই? কাব্য কোথায়? চারিদিক থেকে সবার চিৎকার শুনে বুকে থুতুতে বলল, সব এভাবে চিৎকার করছো কেন? শব্দ বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। অবশেষে দীর্ঘ 13 বছর পর রোদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি 13 বছর পর? শব্দ বিষয়টাকে দারুণভাবে এনজয় করছে। কাব্যকে টেনে নিয়ে রোদের সামনে বসে জিজ্ঞাসা করলো, বলতো এটা কে? রোদ সুন্দর দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কে? চিনতে পারছি না তো। শব্দ মুখ হা করে বলল, এটা কাব্য রোদ, তোমার আমার ছেলে কাব্য। রোদ ভাবলো শব্দ মজা করছে, তাই ভ্রু কুঁচকে তাকালো। শব্দ রোদের গাল টেনে বলল, তুমি আমি বুড়ো হয়ে গেছি রোদ, তুমি টেরি পেলে না? অনেক কিছু ঘটে গেছে যা তুমি জানোই না। তোমার ছেলের বিয়ে হয়ে গেছে, তাও একটা না দুটো। সবাই জিনরাজ্যে 2 দিন থাকলো। সবাই রোদকে পুরো ঘটনা জানালো। জানার পর থেকে থমে বসে আছে সে। এত কিছু করে ফেলেছে, মনেই নেই তার। সে কিভাবে পারলো শব্দ কিভাবে কষ্ট দিতে? শব্দকে ছাড়াই বা কিভাবে এই 13 বছর কাটিয়ে দিল রোদ? মিষ্টিকে কিছুক্ষণ পরপরই কাছে ডেকে বোনের মতো আদর করছে রোদ। কাব্যকে বড় করছে সে নিজের সন্তানের মতো। 2 দিন পর বিকেলে সমাবেশ ডাকা হলো। সমস্ত জিনেরা সমাবেশে হাজির হওয়ার পর শব্দ সবাইকে উদ্দেশ্য করে বলল, নির্বাচন করার বা রাজা হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি এখনও সবসময় আপনাদের সেই আগের শব্দ হয়ে থাকতে চাই। আমি দূরে থাকলেও সবসময় আপনাদের খেয়াল রাখবো। আমি প্রতিজ্ঞা করলাম সবার কাছে। কিন্তু এখন আমাদের বিদায় দিতে হবে। আমরা চলে যাব আমাদের আগের জায়গায়। আমাদের জন্য সবাই দোয়া করবেন। অর্ণিকে মনে নেই রোদের। অর্ণি বারবার করে মনে করানোর চেষ্টা করছে, কিন্তু রোদের মনে পড়ছে না। তাই অর্ণি দোটানায় ভুগছে, মাম্মাম ডাকবে নাকি শাশুড়ি মা। শেষে শব্দ রোদকে সবটা বুঝিয়ে বলার পরে রোদ অনুমতি দিল মাম্মাম ডাকার জন্যই। অর্ণি খুশি, সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। রোদের দুঃখ হচ্ছে এই ভেবে যে ছেলে এত বড় হলো কিন্তু সে নিজে বড় করতে পারল না। মানুষের মাঝে ফিরে আসার পর আবার এক দুর্ঘটনা ঘটল। অর্ণি আর ইসমা মুখোমুখি দাঁড়িয়ে আছে ছাদে। বিকেলে অর্ণি হাওয়া খাওয়ার জন্য ছাদে উঠেছিল। অর্ণিকে একা ছাদে উঠতে দেখে ইসমাও পিছু পিছু উঠল। ইসমা অর্ণিকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসা অন্ধ, তুমি কি সেটা জানো? অর্ণি মাথা নাড়িয়ে মুচকে এসে বলল, আমি জানি, কিন্তু তোমার আমি অন্ধ হতে তো চাইনি। অন্ধ হয়ে গেলে কাব্যকে দেখে রাখবে কিভাবে শুনি? অর্ণির মুখে কাব্যর নাম শুনে ইসমাম রেগে যায়। অর্ণির গলা চেপে ধরে বলল, কাব্যর নাম তোমার মুখে মানায় না। পরক্ষণে ছেড়ে দিয়ে বলল, আমি কি করতে পারি সেটা তুমি জানো না অর্ণি? আমি কাব্যকে পাওয়ার জন্য আমার বাবাকে মেরেছি। যে বাবাকে বাঁচানোর জন্য এতদিন লড়াই করেছি, সে বাবাকেই মেরেছি আমি। কারণ আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল অন্য জায়গায়। তো তোমাকে মারতেও হাত কাঁপবে না আমার। নিজের ভালো চাইলে সরে যাও। অর্ণি ছাদের কার্নিশ ধরে বিজয়ের হাসিতে বলল, আমাকে সাজাচ্ছ তুমি? হয় হয়, প্রেমে ছ্যাঁকা খেলে এমন একটু অর্ধ হয়। তোমার তো আবার প্রেম নয়, সরাসরি বিয়েই। তোমার তো আরও পাগলামি করার কথা। তো কি করবে শুনি? অর্ণির কথা ইসমাম বুঝলো অর্ণি ভালো কথা শুনে কাব্য জীবন থেকে যাবে না। যা করার ইসমামকেই করতে হবে। তাই আর কথা না পারিয়ে অর্ণিকে সোজা ধাক্কা মেরে দিল ইসমাম। ঠিক সেই মুহূর্তে কাব্য চলে আসে ছাদে। এমন অবস্থা দেখে এগিয়ে এসে অর্ণিকে ধরতে গিয়েও পারল না। তবে কিছুক্ষণের মধ্যে অর্ণি আকাশে উড়ে ইসমামকে বলল, মানুষের এক স্বভাব, রাগে ভুলে যায় সামনে মানুষটা কে আর নিজেকে। তুমি ভুলে গেছি ইসমাম, আমি মানুষ নই। বাবা দুদিন দুধ কলাতে কালসাপ পুষেছিল। আজকে তোমার লাইফের ডায়েন্ড করবো আমি। উড়ে এসে ইসমামকে থাপ্পড় মেরে দিল অর্ণি। কাব্য রেগে ইসমামের দিকে একবার তাকিয়ে এক হাত তুলে সোজা নিক্ষেপ করলো নিচে। নিচে পড়ে চোখ মুখ থেতলে যায় ইসমামের। ছাদ থেকে পড়ে মারা গেছে প্রমাণ হয়, পুলিশ ঝামেলা আর হলো না। যদিও শব্দ কষ্ট পেয়েছে, নিজের মেয়ের মধ্যে তো দেখতে ইসমামকে। তবে নিজের ছেলে এবং ছেলে বউয়ের ক্ষতি করার চেষ্টা করলে তাকে শব্দ ক্ষমা করবে না। নিজের বাবাকে যে মেরে ফেলতে পারে সে অন্তত বেঁচে থাকার অধিকার রাখে না। সবাই জিনরাজ্য থেকে ফিরে এসে মানুষের সাথে থাকা শুরু করেছে। রোদ আগের থেকে আরও স্বাভাবিক হয়েছে। অভ্র এখন এসে সামিরার সাথে দেখা করলো। সামিরা, আমি মানুষ না,
তাহলে তুমি কি ভূত? ভূত হবো কেন? আমি কি মরে গেছি? তাহলে তুমি কি পুতুল? আরে আমি পুতুল হবো কেন? আমি তো মানুষ। তাহলে বললে যে তুমি মানুষ না? ওরে, তুমি তো একদম আমার মায়ের মতো। আব্বুকে সবসময় দড়ির ওপর রাখে। আমার কপালও দেখছে আব্বুর মতো। আম্মু ঠিকই বলে, পাপকা বেটা সিপাইকা ঘোড়া। এই তুমি থামবে? তুমি বলো তুমি কি? আমি জিন। জিন চিনো? না। আচ্ছা, চিনতে হবে না, বড় হয়ে চিনবে। জিন কি খারাপ কিছু? না, খারাপ হবে কেন? তোমার বান্ধবীদের কাছে গর্ব করে বলতে পারবে আমার জামাই জিন। জামাই কি আবার? থাক বোন, মাফ কর, বড় হ বুঝবি। বোন বললে আমাকে? আমি থাকবো না। আম্মু। অর্ণি রান্নাঘরে যাওয়ার সময় এক টানে দেয়ালের ওপাশে নিয়ে কাব্য অর্ণিকে চেপে ধরলো। চুমু দিতে যাবে এমন সময় পাশে হালকা কাশির আওয়াজ শুনল। চোখ দুটো বন্ধ করে বিরক্তি ভঙ্গিতে বলল, জানতাম তুমিই আসবে। আমার রোম্যান্স দেখলে তো তোমার অ্যালার্জি উঠে যায়। শুভ্র মুখে হাত দিয়ে বলল, তা বাপ, এটা কি রোম্যান্স করার জায়গা? তোমাদের রুম নেই? এখানে তোমার বাপ ভাই আছে জানো না? অর্ণি ইতিমধ্যে দৌড়ে পালিয়ে গেছে। কাব্য কৃত্রিম রাগ দেখিয়ে পা দিয়ে বা লাফিয়ে লাফিয়ে বলল, তাই বলে সবসময় তোমার সামনেই কেন? যাও যাও, সামনে তোমার বউ আছে। আমি যদি কিছু না করেছি। কাব্য বাকি কথা না শুনে শুভ্র সামনে পা বাড়ালো। শুভ্র জানে এখন কাব্য অনেক কিছু বলবে। এখন শুভ্র মিষ্টিকে খুঁজছে, সারা বাড়ি খুঁজে অবশেষে পেল নিজের রুমে। পেছন থেকে জুড়ে ধরে বলল, এই মিষ্টি, চলো না ছোট্ট একটা মিষ্টিকে আনি। মিষ্টি ধমক দিয়ে বলল, একদমই না, আমার ছেলে এখনো ছোট। শুভ্র ভুরু কুচকে বলল, কে বলেছে ছোট? তোমার ছেলে বিয়ে করার জন্য পাত্রী ঠিক করে ফেলেছে। বাড়িতে একটাও প্রিন্সেস নেই। না, একটা প্রিন্সেস আনি। শুভ্র গাল দুটো টেনে মিষ্টি বলল, তুমি জানলে কিভাবে প্রিন্সেস আসবে? শুভ্র চিত হয়ে সে বলল, আমি জানি, আমি প্রে করি তো। আর যদিও প্রিন্স হয় তবু আমি খুশি। শুধু একটা পুচকে চাই আমার। রোদ আয়নায় নিজেকে দেখছে, নিজের অজান্তেই কতটা বুড়ো হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে কতটা। দূরে গম্ভীর হয়ে রোদকে দেখছে শব্দ। শব্দের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো শব্দ, আমি কতটা বুড়ি হয়ে গেছি। অথচ তুমি দেখো, তুমি সে 21 বছরের যুবতী আছো। আমাকে তোমার ভালো লাগবে না, এটা স্বাভাবিক। শব্দ রোদের কথায় উঠে রোদকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার কাছে সেই কিশোরী আছো। ভালোবাসার মানুষ কখনো বুড়ো কিংবা পুরনো হয়ে যায় না। আমি যে 21 বছরেই আছি, এটা তো তোমার জিনবরের সুবিধা। এখনো সবাইকে বলতে পারবে আমার জিনবর অনেক সুন্দর। আমি জিন রক্ষক হয়ে জিন রাজ্য রক্ষা করার পাশাপাশি জিনবর হয়ে তোমাকে রক্ষা করতে পেরেছি, এটাই অনেক। আমি তোমার জিনবর হয়ে সারা জীবন বাঁচতে চাই তোমার সাথে।